সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরের কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুগণ, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের 1019তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো সমুদ্রনগরী কক্সবাজারের ছেলে মোহাম্মদ মমিন হোসেনের জীবনের হৃদয় কাঁপানো চরম ভয়ঙ্কর রকম এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পটাতে যে সাপের রূপে সাগরের তলদেশে থাকে সেই মানুষটাকে, এটাই হচ্ছে মূল কথা। এবং ছোট্ট একটা প্রেমের গল্প, একেবারে ছোট্ট একটা প্রেমের গল্পের সূত্র ধরে আমাদের কক্সবাজারের ভাই মমিন এমন এক জায়গায় চলে যায়, এমন এক জিনিসের সম্মুখীন হয় যেটা বিশ্বাস করা আপনার পক্ষে খুবই কষ্টকর। এবং এই কথা শুনলে আপনার শরীরের পশম দাঁড়িয়ে যাবে। ভয়ঙ্কর রকম এক বাস্তবতার সম্মুখীন হয় এক ভালোবাসাকে কেন্দ্র করে, শরীরে দাগ কেটে যাওয়ার মতো এক ভয়ানক বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আমি আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত গল্প জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন এবং গল্প শেষে কক্সবাজারের ভাই মমিনকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মমিন হোসেন, আমার বাড়ি কক্সবাজার। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার মা আছে, রয়েছে আমার নানা নানি সহ আমার একজন মামা। সমুদ্রনগরে কক্সবাজার ঘেঁষে কোনো এক ছোট্ট গ্রামে আমাদের পরিবারটা এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমি ছোটোবেলা থেকে আমার বাবাকে দেখতে পাইনি, আমার দাদা দাদি কাউকেই দেখতে পাইনি, আমার বাবার বংশের কাউকে আমি চিনিও না। আমি শুধু বড় হবার পরে এটুকুই শুনেছিলাম যে আমার মা নাকি কোনো এক লোকের প্রেমে পড়ে। ওই লোকের বাড়ি ছিল নোয়াখালীতে। তিনি কক্সবাজারে আসে এবং কক্সবাজারে এসে তিনি কক্সবাজারে মাছ ধরতো। ট্রলারে মাছ ধরার সূত্র ধরে আমার আম্মার সাথে ওনার একটা প্রেমের সম্পর্ক হয় এবং প্রেমের সম্পর্কের সূত্র ধরে তিনি আমার মাকে বিয়ের প্রলোভন দেখিয়ে আমার মায়ের সাথে শারীরিক সম্পর্ক করে। সেই সম্পর্কের একটা পর্যায়ে আমার মা তখন বেবি কনসেপ্ট করে, মানে আমার মায়ের পেটে বাচ্চা আসে। এবং আমার মায়ের পেটে যখন বাচ্চা আসে, আমার মা তখন আমার ওই বাবাকে চাপ দেয় বিয়ে করার জন্য, কিন্তু তিনি তখন বিয়ে করে না। এবং বিয়ে না করার পরিপ্রেক্ষিতে এক রাতে তিনি পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে। কিন্তু ভাগ্যক্রমে আমার মা বুঝতে যায় যে আমার বাবা পালিয়ে যাবে। ওই সময় আমার বাবাকে আটকানো হয় এবং আমার বাবাকে আটকানোর পরে আমার নানু বাড়ির লোকজনরা মিলে তখন জোর করে আমার বাবার সাথে সেখানে আমার মায়ের বিয়ে করায় দেয়। বিয়ে হবার পরেও প্রায় 4-5 মাসের মতো আমার বাবা আমাদের এলাকাতেই ছিল। ঠিক যেদিন আমি হব তার কিছুদিন আগে আমার বাবা হঠাৎ করে কাউকে কোনো কিছু না বলে আমার বাবা পালিয়ে যায় আপনার নোয়াখালীতে। এবং নোয়াখালীতে পালিয়ে যাওয়ার পরে আমার নানা নানি সহ আমার মামারা, গ্রামের আরও অনেক গণ্যমান্য ব্যক্তিরা নোয়াখালীতে যায় আমার আব্বাকে খোঁজার জন্য। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এটা যে আমার বাবা যে ঠিকানা দিয়েছিল ওই ঠিকানাটা ছিল সম্পূর্ণ মিথ্যে। উনি সত্যি কোনো ঠিকানা আমাদেরকে দিয়ে যায়নি, যার জন্য আমার নানু বাড়ির লোকজন, আমার মামারা সবাই গিয়ে ব্যর্থ হয়ে নোয়াখালী থেকে ফিরে আসে। এবং এরপর থেকে আমি আমার নানু বাড়িতে বড় হই। আমার নানা নানি, আমার মামা সবাই আমাকে অনেক আদর ভালোবাসা দিয়ে আমাকে বড় করে। যদিও এরপরে আমার আম্মাকে নতুন করে আবারও বিয়ে দেওয়ার জন্য আমার নানা নানি বিভিন্ন জায়গায় পাত্রপক্ষের খোঁজ খবর নেয় যে আমার আম্মুকে আবারও বিয়ে দিয়ে দেবে, কিন্তু আমার আম্মা এরপরে আর বিয়ে বসতে রাজি হলো না। এরপর যখন আমার আম্মুর বিয়ের প্রস্তাব আসলো বা বিয়ের কথা বললো, আমার আম্মু সম্পূর্ণভাবে বিয়ের বিপক্ষে চলে গেল। এবং একটা পর্যায়ে আমার আম্মুর আর বিয়ে হলো না, আম্মু আর বিয়ে করলো না। এবং এরকম করে আমার আম্মু দিনগুলো কাটতে থাকে। আম্মু সবসময় কান্নাকাটি করে, মন খারাপ করে। এবং একটা পর্যায়ে আমিও তখন বড় হই। আমি মোটামুটি বড় হবার পরে আমি দেখতাম যে আমাদের পুরোটা সংসারে আমার মামা চালাতো। সে সময় পর্যন্ত মামা কিন্তু বিয়ে করে নাই। মামার অনেক বয়স হয়ে গেছে, কিন্তু মামা বিয়ে করে নাই। আমার বয়স যখন প্রায় 7 থেকে 8 বছরের কাছাকাছি, ওই মুহূর্তে আমার মামা তখন বিয়ে করে। কিন্তু আমার মামা যখন বিয়ে করে তখন হঠাৎ করে আমাদের পরিবারে একটা ফাটল দেখা দেয়। আমার মামা আগে যেরকম করে আমার মাকে টাকা দিত, আমার মায়ের খোঁজ খবর নিত, সর্বোপরি আমার মায়ের পক্ষে ছিল। মামা ছোট ছিল, আমার মা বড় ছিল। তো একটা পর্যায়ে আমার মামা তখন আর আমাদেরকে টাকা পয়সা দেয় না, আমাদের খোঁজ খবর নেয় না। এবং বড় বোন হিসাবে আমার মাকে বিন্দুমাত্র পরিমাণেরও রেসপেক্ট বা সম্মান আমার মামা করে না। ওই পর্যায়ে আমার মামা সম্পূর্ণ আমার মামির পক্ষে, মানে তার বউয়ের পক্ষে চলে যায়। সে সময় আমার নানা খুব অনেক কষ্ট করে মাঠে ঘাটে লবণের চাষ করে নিতান্তই কষ্ট করে নানা তখন টুকিটাকি আমার আম্মাকে কিছু টাকা দিত। ওই টাকা দিয়ে আমাদের পরিবারটা চলতো।
যেতে যেতে আমার বয়স তখন 12 থেকে 13 বৎসরে পৌঁছায়। আমি আসলে অত দূর পড়াশোনা করতে পারিনি। শুধু আমার আম্মার কাছ থেকে আমি শুধু আমার নিজের নামটা লেখাই শিখেছি, আর পড়াশোনা করতে পারিনি। তখন আমি আমার নানার সাথে লবণের কাজে লেগে যাই। আমার নানা যেখানে কাজ করতো, লবণের কাজ করতো, আমিও আমার নানার সাথে লবণের চাষ করি এবং সেখানে আমার জীবন জীবিকা উর্বিত হয়। এরকম করে সময়গুলো কাটতে কাটতে আমি আমার জীবনের প্রায় 17 থেকে 18 বৎসর এসে পৌঁছাই। 17-18 বৎসরের একটা তরুণ হওয়ার পরে আমি তখন চিন্তা করলাম যে আমি আমার নানার সাথে মাঠে ঘাটে কাজ করে যে পরিমাণে টাকা উপার্জন করি, এতে আসলে আমাদের পরিবারটা খুব ভালো করে চলেও না। আমার সাথে অনেক ছেলেরাই তখন ট্রলার দিয়ে নদীতে মাছ ধরতো। তো দেখা যায় রাতের বেলায় নদীতে মাছ ধরলে অনেক টাকা পাওয়া যায়, অনেক মাছ পাওয়া যায়, সেই মাছ বিক্রি করে অনেক ভালো টাকাই হয়। তো আমি তখন হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম যে আমি আর নানার সাথে আপনার এই লবণ চাষের ওখানে কাজ করব না, আমি ইয়েতে চলে যাব, নদীতে চলে যাব, আমি মাছ ধরবো। এইরকম একটা পরিকল্পনা মাথায় চলে আসলো। তখন আমি নদীতে নেমে গেলাম যে আমি নদীতে যাব, নদীতে মাছ ধরবো। তো নদীতে যাচ্ছি, মাছ ধরতেছি। আমার মা কিন্তু এই জিনিসটা খুব ভালোভাবে নেয়নি। আমার মা কখনোই চায় নাই আমি দরিয়াতে নামি, আমি সাগরে নামি। আমার মা সাগরকে খুব ভয় পাইতো, মনে করতো সাগর মানেই হচ্ছে একটা ব্ল্যাক হোল এবং যেখানে ঢুকলে আমি হয়তো আর কখনো ফিরে আসবো না। তো এরপরে আমি তখন সাগরে যেতাম, সাগরে গিয়ে মাছ ধরতাম। তো দেখা যায় বড় বড় যে ট্রলার থাকতো, বড় ট্রলারগুলোর সাথে আমি তখন মাছ ধরতে যাইতাম। তো বড় ট্রলারে মাছ ধরলে ওভাবে ইনকাম হতো না। ইনকাম হতো না বলতে মাছ পাইতো ওরা, বাট ওরা আমাকে শ্রমিক হিসেবে টাকা দিত। আমাকে শ্রমিক হিসেবে টাকা দেওয়া হইতো, ওরকম করে আমার ব্যবসার মতো করে কিন্তু হতো না। দেখা যায় লবণ চাষ করে আমার যে টাকা ইনকাম হতো তার চেয়েও সামান্য একটু বেশি টাকা ইনকাম হচ্ছে। তো সেই সময়টাতে খেয়াল করে দেখলাম যারা ছোট ছোট ট্রলার দিয়ে মাছ ধরে, অনেক ছোট ছোট নৌকা আছে, অনেক ছোট ছোট ট্রলার আছে, এগুলো দিয়ে যারা মাছ ধরে তারা অনেক বেশি টাকা ইনকাম করে ঠিক এইভাবে যে ট্রলার মালিকের কাছ থেকে এক রাতের জন্য তারা ট্রলারটা ভাড়া নেয়। ধরেন আপনার 500-600 বা যাই দেয়, একটা রাতের জন্য ওই টাকার উপরে ট্রলারটা ভাড়া নেওয়া হয় এবং এই ট্রলার নিয়ে রাতের বেলায় তারা দিঘিতে নেমে যায়, আপনার সাগরে নেমে যায় এবং সাগরে নেমে যত মাছই পায় ওই মাছ বিক্রি করে শুধুমাত্র ট্রলার ভাড়াটা দেওয়ার পরে অবশিষ্ট সব টাকাই যারা মাছ ধরে তাদের কাছেই থাকে, জেলেদের কাছে থাকে। তা আমি দেখলাম যে এটাতে ইনকামটা তো অনেক ভালো ইনকাম। আমি কেন শুধু আমার ওরকম বড় ট্রলারে কাজ করি, তাদের কাছ থেকে পারিশ্রমিক নিয়ে আমার তো ওভাবে লাভ হয় না। আমি তখন ভাবলাম যে না, আমি ওই কাজটাই করব। আমি ছোট ট্রলার নিব। তো ছোট ট্রলার তো আসলে একজনে নেওয়া যায় না, 2 জন বা 3 জন মিলে ছোট ট্রলার নেওয়া হয়। তো সেই অবস্থার ভিতরে আমি তখন করলাম কি, আমার বাড়ির এক মামা আছে, ওনার নাম হচ্ছে মনসুর। আমি তখন ওই মনসুরের আশ্রয় নিলাম। মনসুরকে বললাম যে আমি এমনি মাছ ধরবো। ওনার নাম হচ্ছে নুরুল ইসলাম মনসুর। তো আমরা ওনাকে মনসুর বলে ডাকতাম। তো তিনের সাথে তখন কথাবার্তা হলো। আমি বললাম যে আপনি আমার সাথে চলেন, আমরা গিয়ে ট্রলার দিয়ে মাছ ধরবো এবং ওইখানে আর আমরা বড়টাতে কাজ করবো না, বড় ট্রলারে কাজ করবো না। উনিও তখন আমার প্রস্তাবে রাজি হলো। রাজি হওয়ার পরে আমরা মামা ভাগ্না দুজন মিলে, আমাদের এলাকারই এক লোক আছে বাদশাহ মিয়া নামে পরিচিত, 3-4টা ট্রলার আছে, তিনি অনেক টাকার মালিক। তো তখন বাদশাহ মিয়ারে বললাম যে এরকম আপনি একটা ট্রলার দিলে আমরা মাছ ধরবো, রাতের বেলা আপনাকে ভাড়া দিব। তিনি তখন রাজি হলো এবং রাজি হওয়ার পরে আমরা তখন ওনার কাছ থেকে ট্রলার নিচ্ছিলাম। ওনার কাছ থেকে ট্রলার নিলাম এবং একদিনে আমাদের প্রায় 800-1000 টাকার মতো আমরা মাছ বিক্রি করতে পারি। তো ওই দুজনে প্রায় 500 টাকা বা 600 টাকার মতো আমাদের লাভ হয়, ওই ট্রলার ভাড়া দেওয়ার পরেও। দেখলাম আমি 1 মাসে এভাবে ট্রলার দিয়ে মাছ ধরে যে টাকা ইনকাম করব, একদিনে যে টাকা ইনকাম করব সেটা প্রায় আপনার 15 দিনেও আমরা ওইভাবে ইনকাম করতে পারি না, ওভাবে হয় না। কারণ তখন আমাদেরকে শুধু পারিশ্রমিকটা দেওয়া হতো, আর এখানে তো আমরা নিজেরাই ব্যবসাটা করতেছি। তো আমার কাছে এই ব্যবসাটা তখন খুব ভালো লেগে গেল এবং আমি চিন্তা করলাম যে এটা করে আমি মোটামুটি অনেক টাকা ইনকাম করব। তখন আমরা ওই ব্যবসাটার মধ্যে ঝুঁকে গেলাম। আমি আর আমার মনসুর মামা মিলে, আমরা দুজনেই মিলে ট্রলার দিয়ে জমিতে যাচ্ছি, দিঘিতে যাচ্ছি, দিঘিতে আপনার সাগরে যাচ্ছি, সাগর থেকে মাছ ধরে কাঁচা মাছ আমরা বিক্রি করতেছি। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা সময় সাগরে 3 নম্বর বিপদ সংকেত দেওয়া হলো। সাগরে জলোচ্ছ্বাস হবে, ঘূর্ণিঝড় হবে, তো 3 নম্বর বিপদ সংকেত। তো দেখা যায় কি ওই বিপদ এই বিপদ সংকেতকে উপেক্ষা করে যদি সাগরে নামা হয় তাহলে কিন্তু প্রচুর মাছ পাওয়া যায়। ওই সময় মাছ অনেক বেশি থাকে, ঘূর্ণিঝড়ের কারণে মাছ অনেক উপরে উঠে যায়, প্রচুর মাছ পাওয়া যায়। কিন্তু এটা পুরো লাইফ রিস্ক, এটা কেউ করবেন না, আমি অনুরোধ করি, কারণ এটা জীবনের অনেক বড় ঝুঁকি হয়ে যায়। এরপরে জীবনের ঝুঁকি নিয়ে আমরা তখন বাদশাহ মিয়ারে বললাম যে আপনার ট্রলারটা দেন, আজকে আমরা মাছ ধরতে যাব। তিনি তখন আমাকে ট্রলার দিল না, ট্রলারে কিন্তু তালা মারা থাকতো, আপনার ইঞ্জিনে তালা মারা থাকতো। তো ওনারে বললাম যে ইঞ্জিনের চাবিটা দেন, আমরা মাছ ধরতে যাব। তিনি আমাদেরকে মাছ ধরতে দিল না এবং অনেকক্ষণ তার কাছে সন্ধ্যা থেকে আমরা দুজনে, আমি আর আমার মামা মিলে ওনার পিছনে ঘুরতেছি।
তো উনি আমার কোনো কথাই শুনলো না, মানে উনি দেবে না দিবেই না। তো না দেওয়ার পরিপ্রেক্ষিতে তখন আমি খুব মন খারাপ করে চলে আসতেছি এই সময় জানালা দিয়ে আমাকে কেউ একজন ডাক দিল হঠাৎ করে। ডাক দেওয়ার পরে পিছনের দিকে তাকায় দেখতেছি জানালার মধ্যে বন্যা, মানে ওনার 3 মেয়ের মধ্যে বড় মেয়ের নাম হচ্ছে বন্যা। তো বন্যা তখন আমার দিকে তাকায় হাসতেছে, ডাক দিয়ে হাসতেছে। আমি তখন বললাম, কি বন্যা হাসতেছো কেন? এটা হচ্ছে ওনার বড় মেয়ে, তো মেয়েটা মোটামুটি ভালো, আমার সাথে সম্পর্ক ভালো, কথাবার্তাও ভালো। পরে আমাকে বলতেছে যে আমার বাবার গায়ে এত তেল মালিশ করার পরও আমার আব্বা আপনাদেরকে চাবি দিল না। আমি বললাম, দিল না তো, এত অনুরোধ করলাম, আজকে গেলে হয়তো বেশি মাছ পাওয়া যেত, আজকে সংকেত ছিল। পরে বলতেছে যে বিপদ সংকেতের সময় তো সাগরে ট্রলার নিয়ে নামা ঠিক না, আপনি এরকম ছোট নৌকা নিয়ে যাবেন তো মারাও তো যেতে পারেন। আমি বললাম, না আমরা তো আর একদম ভিতরে যাব না, আমরা আপনার ইয়ের দিকে মাছ ধরবো, মানে ওই সাইডটাতে মাছ ধরবো, আমরা একদম ভিতরের দিকে যাব না। পরে আমাকে বলতেছে যে ঠিক আছে তাহলে, আমাকে বলে যে ঠিক আছে তাহলে একটা কাজ করেন, আমি আপনাকে চাবি দিতে পারি বাবার ডয়ের থেকে চুরি করে এনে, তবে আমার একটা শর্ত আছে। ওনার মেয়ে বোন আমাকে বলতেছে আমার একটা শর্ত আছে। আমি বললাম, তুমি যে কোনো শর্ত দাও, আমি মানতে রাজি আছি, কিন্তু আমাকে কোনোভাবে আগে এসে চাবিটা দাও, কারণ আমি ট্রলার দিয়ে যাব, মাছ ধরবো, কারণ আজকে প্রচুর মাছ পাবো। এই কথা বলার পরে তার সাথে কথাবার্তা শেষ হলো। পরে সে তখন তার বাবার ট্যাগ থেকে চুরি করে চাবিটা এনে আমাদের যে ইঞ্জিনের যে চাবি ছিল ট্রলারের, ওই চাবিটা এনে আমাকে দিয়ে বলতেছে, যান আপনি ট্রলার নিয়ে যান, তবে সাবধান, খবরদার সাবধান, কারণ সংকেত চলতেছে তো, বেশি ভিতরে যাইন না, কাছাকাছি থাকেন। অ্যান্ড এই পর্যায়ে আমি তখন বললাম যে আমরা যে ট্রলার দিয়ে মাছ ধরতে যাচ্ছি, তুমি আমাকে চাবিও দিলা তোমার আব্বার অগোচরে, কিন্তু তুমি তো বললা যে একটা শর্ত আছে, আমার কাছে একটা জিনিস চাইবা, তো কী চাওয়া? আমার কাছে বললো চাওয়া কি, আমি তোমার চাওয়াটা পূরণ করার জন্য চেষ্টা করব, তুমি যেহেতু আমাদেরকে ট্রলার দিয়েছো বা মাছ ধরার জন্য। পরেও আমাকে বলতেছে, এটা আমি এখন বলবো না, আমার যখন সময় হবে আমি তখন বলবো। আমি বললাম, ভারী এটা কেমন কথা হইলো, এখনই বলো, সমস্যা নাই, তোমার চাওয়া আমি পূরণ করাই দিব। বলে, না আপনি এখন যান, এখন গিয়ে মাছ ধরেন, পরে বলবো। পরে আমি আর মামা মিলা তখন আমরা ট্রলার নিয়ে সাগরের দিকে চলে গেলাম। তো সাগরের দিকে যাচ্ছি ভাই, ওই দিন মাছ প্রচুর পরিমাণের পাচ্ছি, মানে অনেক মাছ পাচ্ছি। দেখা যায় ট্রলার যত ভিতরের দিকে নিয়ে যাচ্ছে ঠিক ততই মাছের পরিমাণ বাড়তেছে। এরকম করতে করতে আমরা মাছ ধরতে একটা সময় মাছ দরিয়ার কাছাকাছি পৌঁছে গেছি। মানে সংকেতের সময় ওই জায়গাটাতে আসা পুরোপুরি রিস্ক, কিন্তু আমরা তারপরেও ওই জায়গাটার মধ্যে ঢুকে গেলাম। এবং ঢুকে যাওয়ার পরে মুহূর্তের মধ্যে দেখতেছি প্রচুর পরিমাণের আপনার মানে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। মানে ঘূর্ণিঝড়ের অবস্থা তখন এতটাই খারাপ ছিল যে কোনোভাবে মামা আমারে ধরতেছে, আমি মামারে ধরতেছি, জাস্ট আল্লাহ করতেছি যে আল্লাহ তুমি রহমত করো, আল্লাহ তুমি রহমত করো, আমাদের তো বাঁচার কোনো উপায় নেই, কারণ প্রচুর পরিমাণের মানে সাগরের পানি একবার উপরে উঠতেছে আবার নিচে নামতেছে, খুব ভয়ানক একটা ভয়াবহ একটা অবস্থা। আমি তখন আল্লাহ করতেছি, মামাও আল্লাহ করতেছে, আল্লাহর কি হুকুম আর কি। ওই সময় হঠাৎ করে মনে হয় আমাদের মতোই ভুলবশত নেমে যাওয়া আরেকটা বড় ট্রলার আমাদের ওইদিকে আসতেছিল। আমাদের দুজনের কাছে হচ্ছে পতাকা ছিল, লাল পতাকা। তখন আমি আর মামা দুজনেই লাল পতাকা উপরের দিকে উঠিয়ে তখন আমরা লাল পতাকা নাড়াতে শুরু করলাম, মানে ঘোরাতে শুরু করলাম। তো লাল পতাকা এরকম করে ঘোরাচ্ছি এবং এমতো অবস্থায় তারা তখন দেখছে, মানে বড় ট্রলার থেকে তারা দেখছে। দেখার পরে তারা ওইটাই ভাবছে যে সম্ভবত আমরা ভুল করে সাগরে চলে আসছি, আমাদেরকে নেওয়ার জন্য তারা তখন আসলো। বাট আমি অবাক হয়ে গেলাম, ট্রলারটা অনেক বড় ছিল, অনেক বড় একটা ট্রলার ছিল। এটার মধ্যে মানুষ ছিল মাত্র 3 জন, এবং 3 জন মানুষ ছিল এবং 3 জনই বৃদ্ধ, তারা মোটামুটি প্রায় অনেকটাই বয়স্ক। তো আমাদেরকে রশি দিল, আমরা তখন রশি দিয়ে উপরে উঠলাম। ওঠার পরে আমাদেরকে জিজ্ঞেস করলো কী হয়েছে। আমি বললাম যে আমরা তো আসলে সংকেতের মধ্যে মাছ ধরার জন্য আসছি, এখন পরিস্থিতি তো খুব ভয়াবহ হয়ে গেছে, চারিদিকে প্রচণ্ড রকমের জলোচ্ছ্বাস, মানে বড় বড় ঢেউ, আমাদের ট্রলার তো ডুবে যাচ্ছে, আমরা তো মনে হয় মারা পড়তে পারি, আমাদেরকে একটু রক্ষা করেন, আপনারটা তো বড় আছে। তো বললো যে তোমরা কোন দিকে যাবো, আমরা তখন পাড়ের দিকে বললাম। তারা বললো আমরা তো পাড়ের দিকে যাব না, আমরা অন্য সাইডে যাব, আমরা আরও ভিতরের দিকে যাব। আমি তখন বললাম এইটা কি বলেন, 3 নাম্বার বিপদ সংকেত চলতেছে, সবাইকে বললো সাগরের কাছ থেকে দূরে থাকার জন্য, এবং আপনি এটা নিয়ে একদম ভিতরে ঢুকে যাবেন। উনি বলে তোমরাও তো ভিতরে ঢুকে গেছো, অনেকটা ভিতরে ঢুকছো, তোমরা যদি এত ছোট্ট ট্রলার নিয়ে এতটা ভিতরে ঢুকতে পারো, তাহলে আমরা এত বড় একটা স্টিমার নিয়ে কেন আরও সামনে যেতে পারবো না। আমি বললাম যে দেখেন ঠিক আছে, বাট আমরা তো বুঝতে পারতেছি না, বলে আমাদের সাথে যদি যাও তাহলে তোমাদের যেই ইঞ্জিনের নৌকাটা আছে এটা আমাদের সাথে বাঁধো, মানে আমাদের স্টিমারের সাথে বাঁধো, আমরা ওইদিকে যাব। পরে আমি মামারে বললাম যে মামা কী করা যায়, আমরা তো এখন বিপদে পড়ে গেছি, না আমরা এখন নৌকার মধ্যেও যদি যাই, আমাদের ইঞ্জিনের নৌকায় গেলেও আমরা মারা পড়বো, কারণ প্রচণ্ড রকমের ঢেউ, এই ঢেউয়ের সাথে আমাদের এই নৌকা কিন্তু পাল্লা দিয়ে থাকতে পারবে না, আমরা কিন্তু ডুবে যাব। আর আমরা যদি ওদের এটাতে উঠি তাহলেও কিন্তু ওরা সাগরের দিকে যাচ্ছে। মামা আমাকে হুট করে বলতেছে 10 জনের যা গতি আমাদেরও তা গতি, ওদের যা হবে আমাদেরও তাই হবে, আর চিন্তা ভাবনা না করে আল্লাহ ভাগ্যে যা রাখছে তাই হবে, ওদের সাথেই চল।
আমি বললাম, ওদের সাথে যাব? আপনি আরেকটা বার চিন্তা ভাবনা করে দেখেন, ভেবে দেখেন, আমরা কিন্তু বিপদের সম্মুখীন হতে পারি, আমরা কিন্তু বিপদে পড়ে যেতে পারি, নাকি আমরা আমাদের ছোট নৌকার মধ্যেই থাকবো। মামা বলে, নৌকায় থাকলে তো নির্ঘাত মৃত্যু, আর এখানে তো হয়তো মৃত্যু থেকে বেঁচেও যেতে পারি। পরে আমরা আমাদের যে ছোট নৌকাটা আছে ওই নৌকাটা ওদের স্টিমারের সাথে বাঁধলাম। বাঁধার পরে তারা তখন ভিতরের দিকে যাচ্ছে। তো ভিতরের দিকে যাওয়ার পরে একটা লোকই এই নৌকার উপরে আছে এবং মানে ট্রলারের মধ্যে আছে, এবং ট্রলারে প্রচুর মালামাল, মানে মালামাল লোড করা। তো যাচ্ছে 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 অনেকটা যাওয়ার পরে নিচ থেকে আরেকটা লোকে তখন আপনার গাওয়া নিয়ে আসছে, মানে এক ধরনের আমরা যেটাকে ব্ল্যাক কফি বলি, এরকম কিছু একটা জিনিস আমাদের জন্য নিয়ে আসলো। মামারে দিল, আমারও দিল, আমরা তখন খাচ্ছিলাম। তো জিজ্ঞেস করলাম ওনাদের বাড়ি কোথায়, মানে বৃদ্ধ লোকটাকে জিজ্ঞেস করলাম যে আপনাদের বাড়ি কোথায়, আপনারা কোত্থেকে আসছেন, বাট কোনো কিছু বলে না। মানে আমাদের সাথে কথা খুব কম বলে, হয়তো আমরা 10টা প্রশ্ন করলে একটা প্রশ্নের উত্তর দেয়, আর বেশি উত্তর দেয় না। যে লোকটা নিচে চলে গেল সেও কিন্তু আর উপরে আসতেছে না। এবং সাগরের মধ্যে কিন্তু প্রচণ্ড রকমের ঢেউ, মানে এত পরিমাণে ঢেউ যে আমাদের কলিজাটা লগে নাই। ভয়ে ভয়ে আমি আর মামা যেন শেষ হয়ে যাচ্ছিলাম। আল্লাহকে ডাকতে ডাকতে একেবারে গলা শুকিয়ে যাচ্ছিল যে একমাত্র আল্লাহ ছাড়া আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করার আর কোনো মাবুদ নাই। ভয়ে ভয়ে আল্লাহকে ডাকতেছি এবং মামা আর আমি দুজনেই মিলে প্রচণ্ড রকমের ভয়ভীতির মধ্যে আল্লাহকে ডাকতেছি। এরকম করে সময়গুলো কাটতেছে। এইভাবে ট্রলারটা সামনের দিকে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, যেতে যেতে আমি আস্তে করে ঘুমিয়ে পড়লাম। মানে আমার শরীরটা অনেক ক্লান্ত হয়ে গেল। আমার সেখানেই মধ্যে মানে একরকম ভয়ভীতির মধ্যে আমি শুয়ে পড়লাম, এবং শুয়ে পড়ার অনেক পরে, আমাদের কাছে কিন্তু কোনো ঘড়ি নাই, মানে ওই সময় তো আসলে মোবাইল ব্যবস্থা ছিল না, মোবাইল ফোনের ব্যবস্থা নাই। আমাদের যে ঘড়ি ছিল ওই ঘড়িও আমাদের নৌকার মধ্যে, আমরা আমাদের নৌকার ঘড়ির কাছে আর গেলাম না। তো ওনাদেরও স্টিমারে তেমন কোনো ঘড়ি দেখলাম না। তো না দেখার পরে আমি শুয়ে আছি এবং হঠাৎ করে আমাদের ঘুমটা ভেঙে গেল, মানে আমার ঘুমটা ভাঙলো। ভাঙার পর আমি দেখলাম মামাও শুয়ে আছে, আমিও শুয়ে আছি। তো যে বৃদ্ধ লোকটা আমাদের সাথে ছিল ওই লোকটা কিন্তু এখানে আর নাই। আমি তখন মামারে বললাম যে মামা, সাগরে কিন্তু তখনও প্রচণ্ড ঢেউ, ঢেউ কিন্তু তখনও অবিরত ঢেউ আসতেছে এবং চারদিকে অন্ধকার, বিদ্যুৎ চমকাচ্ছে, খুব ভয়ানক একটা পরিস্থিতি। তাই আমি মামারে বললাম, মামা, 2বার ডাক দিলাম, উনি উঠছে। উঠার পর আমি বললাম, মামা, বৃদ্ধ লোকটা যে বসেছিল ওরা কোথায় গেল? মামা তখন আমাকে বলতেছে, তুই কি পাগল হয়ে গেলি? তোর মাথায় কোনো বুদ্ধিশুদ্ধি নেই? ওরা কোথায় যাবে? ওরা স্টিমারের মধ্যেই আছে, হয়তো কোনো না কোনো জায়গায় বসে আছে। আমি তখন বললাম যে মামা, আমি তো বুঝতে পারতেছি না, আমার অনেক খারাপ লাগতেছে। মামা বলে, কী কস, সকাল হয়নি এখনও? আমি বললাম, না, সকাল তো হয় নাই। মামা বলে, কী বলিস, এত টাইম হয়ে গেল এখনও সকাল হয়নি? আমার মনে হয় কয়েকদিন হয়ে গেছে আমি ঘুমাইছি। তো তখন খিদেও লাগছে, মানে প্রচণ্ড খিদা লাগছে, তখনও কিন্তু রাত, একেবারে গুটগুটে অন্ধকার রাত। আমি বললাম, মামা, সাগরের মাঝখানে তো, এই জন্য আসলে সময় নির্ধারণ করা যাচ্ছে না। আর আরেকটা বড় বিষয় হচ্ছে, রাত্র তো অনেক বেশি, ওই জলোচ্ছ্বাসের কারণে, মানে ঢেউয়ের কারণে কোনো কিছু বুঝতেছি না। তো আমি আর খিদা লাগছে, আমি কি একটু নিচে যাব? আমার অনেক খিদা লাগছে। পরে মামা বলে যে ঠিক আছে, তাহলে তুই বয়, আমি দেখি নিচে যাই। তো মামা তখন কী করলো, ওদের ওই স্টিমারের নিচে নামলো, যেখানে ওরা বসে আর কি, ইঞ্জিন রুম যেখানে, ওইদিকে নামার পরে মামা অনেকটা ঘোরাফেরা করলো, কাউকে দেখতে পেল না। কাউকে না দেখার পরে মামা তখন আস্তে আস্তে করে উপরের দিকে উঠে আসলো। উঠে এসে মানে একটু মন খারাপ করে বসে আছে, কোনো কথা বলে না। আমি বললাম, কী হলো মামা, কথা বলতেছো না কেন? চুপচাপ বসে আসো। পরে আমাকে বলতেছে যে অবস্থা খুব বেগতিক হয়ে গেছে রে বাগিনা, তুই যেটা বললি সেটাই তো সত্য। আমি বললাম, কি বলো, ওরা তো কেউ স্টিমারের মধ্যে নাই। আমি বললাম, কি বলো তুমি, এত বড় স্টিমার চলতেছে, তুমি কাউকে দেখলে না? ইঞ্জিন রুমেও কেউ নেই, তাহলে স্টিমার চালাই কে? বলে, সেটা তো দেখিনি। আমি বলে, তুমি আসলে পাগল হয়ে গেছো, তুমি বসে থাকো, আমি নিচে যাই। পরে আমি ইঞ্জিন রুমের দিকে যাই, দেখতেছি যে মানে ওখানে দুজন বসে আছে, তারা চালাচ্ছে, মানে আপনার স্টিমার চালাচ্ছে, ইঞ্জিন রুমে ড্রাইভিং সিটে বসে আছে। এবারে আমি বললাম, ভাই, আমাদের তো খিদা লাগছে, কোনো খাবার আছে কিনা, আপনাদের কাছে কোনো খাবার টাবার আছে কিনা, আমি খাবার খাবো। পরে আমাকে আঙ্গুল দিয়ে দেখাই দিল। আমি তখন এটা করলাম, খোলার পরে কিছু আপনার শুকনো খাবার পাইলাম। তো শুকনো খাবারগুলো তখন নিলাম, নিয়ে মামার কাছে আসলাম। আসার পরে মামারে বলতেছে, মামা, আসলেই তোমার চোখ টোক নষ্ট হয়ে গেছে। ওদের ওখানে ওরা দুজনেই বসে আছে, ট্রলার চালাইতেছে, আর তুমি বলতেছো যে তুমি নাকি কাউকেই দেখো নাই। এই যে আমি খাবার নিয়ে আসছি, বলো দুজনে মিলে খাই। তো প্রচণ্ড বাতাসের মুখে আমি আর মামা মিলে তখন খাবার খাচ্ছিলাম। খেতে খেতে এমনকে জিজ্ঞেস করলাম যে, মামা, আপনার কি মন খারাপ? বলে, না, মন খারাপ না, কিন্তু আমি গেলাম, আমি কাউকে দেখলাম না, তুই দেখলি, আবার খাবারও নিয়ে আসলি। আমি বললাম, মামা, আপনি তো ঘুমের মধ্যে ছিলেন, হয়তো আপনি খেয়াল করতে পারেন নাই। ওই সময় যাওয়ার পরে আমরা নিচে গেলাম। নিচে গিয়ে একটা লোককে জিজ্ঞেস করলাম যে, ভাই, সময় কখন হয়েছে, মানে কয়টা বাজে? বলে, 3টা, আর 2:30 3টার মতো বাজে, এরকম করে বলতেছে, কিন্তু এখানে কোনো ঘড়ি নাই। 2:30 3টার কথা বললো। পরে আমি আর মামা আবার উপর আসছি, এসে গল্পগুজব করতেছি, কথাবার্তা বলতেছি। একটা পর্যায়ে আবারও দুজনে শুয়ে পড়ছি, মানে আবারও শুয়ে পড়ছি এবং আবারও ঘুমাই গেছি। তো এইভাবে লম্বা একটা ঘুম দিলাম। ঘুম দেওয়ার পরে আমাদের আবারও ঘুম ভাঙছে, মানে দুজনের একই সাথে ঘুম ভাঙছে একটা শব্দ শুনে। মনে হলো যেন আমাদের স্টিমারটা কোনো পাথরের সাথে বা কোনো কিছুর সাথে লাগছে, এরকম একটা ধাক্কা খেলাম, মানে ঘুমটা ভাঙলো। ভাঙার পরে আমি মামারে বললাম যে, মামা, সকাল কি এখনও হয় নাই?
মামা আমাকে বলতেছে আমি তো বুঝতেছি না, সকাল এখনও হয় নাই, মানে কয়টা বাজে জানি, নিচে গিয়ে জিজ্ঞেস করে। তো লোকগুলোকে আমার খুব ভয় লাগতো, মানে যে বয়স্ক লোকগুলো ছিল তাদেরকে আমার খুব ভয় লাগতো। তাদের সামনে গিয়ে তাদের সাথে কথা বলতে আমার কাছে কেমন জানি ভিতরে একটা আনইজি ফিল হতো, মানে ফিল আসতো না আর কি। এই জন্যই ওদের সাথে খুব বেশি কথা বলতাম না। তো অনেকক্ষণ পরে আমার মামা বলল যে ঠিক আছে, হয়তো সকাল হলে তো দেখবই, চল আবার ঘুমিয়ে পড়ি। তা দুইজনে কথাবার্তা বলতে বলতে আবার আমরা দুজনে ক্লান্ত হয়ে শুয়ে পড়ছি, মানে ঘুমিয়ে গেছি। তো ঘুমিয়ে যাওয়ার পরে এবার যখন আমাদের ঘুমটা ভাঙছে তখন দেখলাম যে দিন হয়ে গেছে, মানে সূর্যের আলো উঠেছে বা সকাল। পরে তখন একটা দ্বীপ দেখতে পাচ্ছি, একটা দ্বীপের এদিকে ওরা যাচ্ছে। পরে আমাদেরকে বলতেছে ভাই আপনারা দুজনেই, আপনাদের এখন তো আর ঢেউ নাই, আপনাদের ট্রলার নিয়ে আপনারা চলে যান, ওই দ্বীপে যান। পরে আমি বললাম যে এটা কোন দ্বীপ? বলতেছে এটাই আপনাদের দ্বীপ, যে দ্বীপ আপনারা যেতে যাচ্ছিলেন ওখান থেকে আপনারা কোথাও না কোথাও চলে যান, আমরা আর ভিতরে যাব না, আমরা ওইদিকে চলে যাব। মানে ওরা সম্ভবত মায়ানমার বা ওইদিকে কোথাও যাবে, মায়ানমার সীমান্তের দিকে যাবে, এরকম কিছু একটা। ওরা অ্যাকচুয়ালি কোথায় যাবে এটা কিন্তু আমরা জানতাম না। পরে মামাকে আর আমাকে ছেড়ে দিল, তখন ধরেন আপনার মাত্র সকাল হলো এমন একটা অবস্থা। পরে মামাকে আর আমাকে ছেড়ে দেওয়ার পরে আমরা তখন ওইটা থেকে নেমে আমরা তখন ওই ট্রলারের মধ্যে, মানে আমাদের যে ছোটো ইঞ্জিনের নৌকা ছিল ওইটার মধ্যে উঠলাম। ইঞ্জিনের নৌকা দিয়ে তখন আমরা আস্তে আস্তে করে ওইটা দিয়ে চালাতে চালাতে একটা সময় সাগরে, মানে পাড়ে আসলাম। পাড়ে আসার পরে একটা জিনিস দেখে খুব অবাক হয়ে গেলাম, আমাদের নৌকার ভিতরে অনেক ধরনের খাবার ছিল, যেমন আপনার কলা, আবার অনেক কিছু খাবার ছিল, বাট সবগুলো খাবার পচে গেল। তো এক রাতের মধ্যে কিন্তু খাবারগুলো পচে যাওয়ার কোনো প্রশ্নই আসে না, মানে খাবারগুলো সম্পূর্ণ রকমের পচে গেছে। এটার ভিতরে যত খাবার ছিল সব খাবারই পচে গেছে। পরে পাড়ে আসলাম, পাড়ে আসার পরে এরকম করে হাঁটতে হাঁটতে হঠাৎ করে কিছু লোক পাইলাম। পরে জিজ্ঞেস করলাম যে ভাই এই দ্বীপটার নাম কি? তারপর তারা বললো যে এটা নিজুম দ্বীপ। তো আমি বললাম যে নিজুম দ্বীপ মানে এটা কি সেন্ট মার্টিন? বলে হ্যাঁ এটা সেন্ট মার্টিন। তো আমি তখন অবাক হয়ে গেলাম, কিরে আমরা সেন্ট মার্টিনে চলে আসছি, মানে এটা কী ধরনের কথা, উনি আমাদেরকে সেন্ট মার্টিনে নিয়ে আসলো কেন? পরে আমরা আরেকটু ভিতরে গেলাম, ট্রলারটা কিন্তু তখনই ওখানে দাঁড়া করেন, আরেকটু ভিতরে গেলাম, ভিতরে যাওয়ার পর আর্মিকে পাইলাম, মানে আর্মি আছে। ওনাদেরকে কি বললাম যে দেখেন এই ঘটনা, আমরা তো এখানে আসছি, আমরা একটা ট্রলার দিয়ে জায়গায় আসছি, কিন্তু আমাদেরকে এখান থেকে আমাদেরকে একটা স্টিমারে করে আমাদেরকে এখানে এনে দিছে, কিন্তু আমরা আমাদের ঠিকানা বললাম। ঠিকানা বলার পর আমাকে নাম জিজ্ঞেস করলো, আমি আমার নাম বললাম, আমার মামা তার নাম বললো। বলার পর আমাদের দুজনকে তারা ঘপ করে ধরে ফেললো, মানে আমরা যেন অন্য কোনো দেশের মানুষ, মায়ানমার মানুষ অথবা রোহিঙ্গা এরকম মনে করে আমাদেরকে ধরে ফেললো। ধরে ফেলার পরে আমি বললাম যে ভাই আমাদেরকে আটকাচ্ছেন কেন, আমরা তো কক্সবাজারের মানুষ, আমরা মাছ ধরতে আসছি। বলে তোমরা কোথায় ছিলাম, এরকম করে বলতেছে। আমি বললাম যে কোথায় ছিলাম, মানে আমরা তো কোথায় ছিলাম, মানে আমরা তো এরকমভাবে বিপদে পড়ে এমনি এমনি আমাদের সংকেতের সময় আমরা এইভাবে আসছি। পরে বলতেছে যে না, তোমাদেরকে আজকে 1 সপ্তাহ ধরে পাওয়া যাচ্ছে না। আমি বললাম মানে? বলে একটা ট্রলার, তোমাদের ট্রলার কোথায়? পরে আমাদের ট্রলারের কাছে আসলো, মানে আমাদের ইঞ্জিনের নৌকার কাছে আসলো। এইখানে আসার পর বলছে এটা তোমাদের নৌকা? আমি বললাম হ্যাঁ। বলে তাহলে তো ঠিকই আছে, তোমরা কোথায় ছিলে এতদিন? আমাদের এখানেও হচ্ছে ইনফরমেশন আসছে মিলিটারির কাছ থেকে, দুইজনকে পাওয়া যাচ্ছে না, ইভেন 1 সপ্তাহ ধরে। তো আমরা যে রাতে ট্রলার নিয়ে নেমেছিলাম মাছ ধরার জন্য, ওইটা ছিল 5 তারিখ রাতে, মানে 5 তারিখ রাতে আমরা ট্রলার নিয়ে নেমেছিলাম মাছ ধরার জন্য, এটা আমি জানি। কিন্তু ওনাদের কাছে আসার পরে দেখতেছি যে এখন চলতেছে হচ্ছে আপনার 10 তারিখ। তার মানে 5 তারিখ রাতে আমরা গেছি, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, টোটাল 4 থেকে 5 দিন আমরা কোথায় ছিলাম কোনো খুদিস নাই। এবং তারা এটাও বলতেছে আর্মিরা যে হেলিকপ্টার দিয়ে পর্যন্ত, মানে ওরা সাগর পথে আমাদেরকে খুঁজেছে এবং বিভিন্ন নৌবাহিনীর অভিযান চালিয়েছে, বাট আমাদেরকে নাকি পায়নি। তো এদিকে আমাদেরকে তখন ক্যাম্পে নিয়ে যায়, এবং ক্যাম্পে নিয়ে যাওয়ার পরে তারা তখন ওদের যেই ট্রলার ছিল, মানে ওই প্রশাসনিক ট্রলার দিয়ে আমাদেরকে তখন আমাদের পাড়ে আনে। এবং আমাদের পাড়ে আনার পরে সবাই তো আমাদেরকে দেখে খুব অবাক হয়ে যায়, মানে যারাই আমাদেরকে দেখেছে সবাই খুব অবাক। সবাই বলতেছে যে কীভাবে সম্ভব, তোরা 1 সপ্তাহ ধরে কোথায় ছিলি? তো মামা আর আমি ভয়ে তখন সেই ট্রলারের কথা বা সেই স্টিমারের কথা কিন্তু বলতেছি না, যে স্টিমারে করে আমরা গিয়েছি। সবাই জিজ্ঞেস করতেছে তোরা গেলি কোথায় গেলি, সবাই জিজ্ঞেস করে, আমি কোনো কিছু বলি না। বাড়িতে আসার পরে আমি তো আর মাকে বলবো না, কারণ মাকে বললে তো মা আরও রেগে যাবে, আরও খেপে যাবে, কারণ মা তো আমাকে মানাই করছে যে সাগরে যাওয়ার জন্য। পরে আমি এই ঘটনাটা আমার নানা ভাইকে বলি, নানাকে আমি বলি যে নানা দেখেন এই ঘটনা, আসলে মূল ঘটনা হচ্ছে এইটা। নানা শোনার পরে নানা বিশ্বাস করতেছে না, নানা বলে আমার বিশ্বাস হয় না। আমি বললাম না আপনি বিশ্বাস করেন, আমরা ওইখান থেকে ছোটো নৌকা থেকে আমরা একটা ট্রলারে উঠি, মানে একটি স্টিমারে উঠি, এবং তিনি আমাদেরকে এইভাবে হচ্ছে ওই দ্বীপে নিয়ে নামায় দেয়। আর আমরা দুজনেই 3 বার ঘুমাইছি, আমি মামা আমরা 3 বার ঘুমাইছি, কিন্তু যখনই আমাদের ঘুম ভাঙছে আমরা দেখেছি রাত্রি, আমরা কিন্তু কোনো সকাল দেখিনি, আমরা কোনো দিন দেখিনি, আমরা দেখেছি রাত্রি, এবং আমরা দেখেছি ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, এরপরে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ পড়তেছে, বৃষ্টি পড়তেছে, এমন একটা অবস্থা। আমরা কিন্তু এছাড়া অন্য কোনো কিছু দেখি নাই। আমার নানা তখন আমাকে বলতেছে আল্লাহ তোদেরকে মহা বিপদ থেকে বাঁচিয়েছে, যারা তোদেরকে আশ্রয় দিয়েছে অবশ্যই তারা কোনো ভালো মানুষ ছিল বা ভালো কোনো জিন ছিল,
সেই জিনের কারণে তোরা রক্ষা পেয়েছিস, যাই হোক আর সাগরে যাওয়া যাবে না, এভাবেই থাকতে হবে। পরে আমার মা আর আমাকে আর সাগরে নামতে দিবে না। একইভাবে আমার মামাও তখন আমাকে নিয়ে আর ট্রলারে মানে মাছ ধরবে না, উনিও তখন এটা পরিকল্পনা করে ফেলছে। মা তখন আমাকে ডিরেক্টলি বলে দিল, আজকের পর থেকে তোকে আর ট্রলার দিয়ে মাছ ধরতে দিব না, তুই আর ট্রলারে যাবি না। আমি তখন ট্রলারে যাওয়া বন্ধ করে দিলাম। এবং একইভাবে সবচেয়ে বেশি খারাপ লাগলো, বন্যার বাবা বন্যাকে প্রচুর মারছে। এই ঘটনার পরে বন্যাকে প্রচুর মারছে, প্রচুর মারধর করছে। তো মেয়েটার জন্য আমার খুব খারাপ লাগলো যে ওই আমাদেরকে চুরি করে ওর বাবার ট্র্যাক থেকে আমাদেরকে হচ্ছে স্টিমারের আমাদের ওই ছোটো নৌকার ইঞ্জিনের রুমে চাবিটা আমাদেরকে দিয়েছিল। তো এরপর আমি পুনরায় আবার আমার নানার সাথে ওই মাঠেই কাজ করি, আপনার ইয়েতে কাজ করি। আমার নানা যেরকম করে হচ্ছে আপনার জমিতে কাজ করে, আপনার ওই জমিতে আমিও তখন কাজ করি। এইভাবে কয়েকদিন পরে হঠাৎ করে একদিন 2-3টা মেয়ের সাথে আমি বন্যাকে দেখতে পাইলাম। ওরা ওইদিকে আবার বিভিন্ন ধরনের ফুল ফুটে, তো আপনার সাগর পাড়ে ওই ফুল আনতে যাচ্ছিল। তো বন্যাকে দেখার পর আমি তখন ডাক দিলাম। আমি তখন ওই যে লবণের চাষ করে যে ওইখানে কাজ করতেছি, ডাক দিলাম যে বন্যা এদিকে আসো। তো আমাকে দেখার পরে আসছে, আইসা বলতেছে কী ব্যাপার, আপনি কেমন আছেন, আপনি নাকি হারাই গেছিলেন। আমি বললাম শুনলাম তোমার বাবা নাকি তোমাকে অনেক মারছে, তোমার গায়ে হাত তুলছে, শুনে অনেক খারাপ লাগলো, তোমার আব্বা তোমাকে এভাবে মারলো। পরে আমাকে বলে বাদ দেন তো, সমস্যা নাই। তো আমি বললাম যে তুমি আমার কাছে সেদিন কী জানি একটা জিনিস চাইছিলা, তো সেটা কি এখন চাইবা না? তুমি আমার কাছে কী চাইছিলা বলো, তোমার চাওয়াটা আমি পূরণ করতে চাই। পরে আমাকে বলতেছে তেমন কিছুই না, আচ্ছা ঠিক আছে এখন বলবো না, আমি রত্নারে দিয়া রাতের বেলা আপনার কাছে চিঠি পাঠাবো, মানে চিঠির মধ্যে লিখে দিব। এই বলেও তখন চলে গেল। তা রত্নাকে দিয়ে চিঠি লিখবে, কিন্তু এখন আমার কাছে বলতে পারতেছে না, মানে বিষয়টা আমার কাছে কেমন জানি একটু অন্যরকম লাগলো। যাই হোক এরকম করে ও চলে গেল। আমি তখন আমার বাড়িতে গেলাম। সুন্দর দিকে ওই বাড়ির রত্না নামের একটা মেয়ে তখন একটা চিঠি নিয়ে আমার কাছে আসছে। আইসা গোপনে গোপনে এদিক সেদিক চারিদিকে তাকাইয়া মানে আমার কাছে চিঠিটা দিল, দিয়া বলতেছে যে এটা আপনাকে বন্যা আপু দিছে। তো চিঠিটা পাওয়ার পরে আমি তখন সাগর পাড়ে গেছি, গিয়ে চিঠিটা খুলে আমি তখন চিঠিটা মানে পড়তে শুরু করছি। আপনার আলোতে পড়তে শুরু করছি, ওই যে ল্যাম্প পোস্টের যে আলোগুলো আছে এগুলোতে। এখন পড়তে পড়তে আমি দেখি যে ও আমাকে প্রেমের প্রপোজাল দিয়েছে। আমাকে অনেক দিন ধরে পছন্দ করে, আমাকে ও ভালোবাসে, ও আমার সাথে সম্পর্ক করতে চায়। তো চিঠিটা দেখে আমি অত্যাধিক খুশি হয়েছি, মানে সত্যিকার অর্থে আমার মনের ভিতরে এক অন্যরকম শান্তি আমি অনুভব করেছি। আমার ভীষণ ভালো লেগেছে, অনেকটাই ভালো লেগেছে। এবং আমি জাস্ট এই জিনিসটা চিন্তা করতেছি যে ওর বাবা যে মানে বাদশা মিয়া ওনার প্রায় 7-8টার মতো ট্রলার আছে, এবং কক্সবাজার শহরে ওনার নিজের অনেক ব্যবসা বাণিজ্য আছে। তো আমার কাছে মনে হলো যে পৃথিবী উল্টাই যেতে পারে, কিন্তু কখনোই বাদশা মিয়া তার মেয়ে বন্যাকে আমার কাছে বিয়ে দিবে না, মানে কখনোই দিবে না। উনি খুব ওই টেরা এবং খারাপ প্রকৃতির একটা লোক। আমি যতই চেষ্টা করি এতে কোনো লাভ হবে না। উনি ওনার মেয়েকে কখনোই আমার কাছে বিয়ে দিবে না। পরে এরকম করে আমি তখন চিন্তা করলাম চিঠির উত্তরটা আমি রত্নার কাছে না দিয়ে আমি ওর সাথে সরাসরি কথা বলি, কারণ বন্যা মেয়েটা অনেকটা ভালো, অনেকটা নম্র ভদ্র এবং আমাদের এলাকায় খুব সুন্দরী একটা মেয়ে। তো আমি চিন্তা করলাম এভাবে চিঠির উত্তরটা নিয়ে তার সাথে দেখা করি। তার 2 দিন পরে আমি ওর সাথে দেখা করলাম, এবং দেখা করার পরে আমি ওরে বললাম বন্যা, তোমার বাবার সাথে আমি অনেক বছর ধরে কাজ করি, ওনার কাছ থেকে আমরা টলার নেই, এবং উনি যেমনই হোক ওনাকে আমি যতটুকু চিনি আমার চেয়েও তুমি অনেক ভালো করেই চিনো। তো আমার থেকে তুমি অনেক ভালো করে জানো, তোমার কাছে কি মনে হয় যে তুমি যদি আমার সাথে রিলেশন করো বা তুমি আমার সাথে প্রেম ভালোবাসা করো, তোমার বাবা এটা কখনো মেনে নেবে? তোমার বাবা মেনে নেওয়ার মতো মানুষ এটা কি তোমার কাছে মনে হয়? আমাকে তখন বলে যে আমার বাবা মানবে কি মানবে না এটা আমার দেখার বিষয় না, আমি তোমাকে পছন্দ করি, এখন তুমি যদি আমাকে পছন্দ করো তাহলে আমরা রিলেশন করতে পারি, আমরা প্রেম ভালোবাসা করতে পারি। তো বাবাকে জিজ্ঞেস করে তো কেউ কখনো প্রেমের প্রপোজাল দেয় না, বা বাবা মা রাজি হবে কি হবে না এটা জেনে তো কেউ কখনো ভালোবাসাবাসি করে না। তো বাবা রাজি হলে হবে, না হলে নাই, বাট আমি তোমাকে ভালোবাসি, এখন তুমি আমাকে পছন্দ করো কি না সেটা বলো। আমি তখন অপলক দৃষ্টি তোর মুখের দিকে তাকিয়ে থাকি। অনেকক্ষণ ওর দিকে তাকিয়ে থাকার পরে আমি বলি বন্যা, তুমি কি জানো যে তুমি আমাদের এলাকার এত সুন্দরী একটা মেয়ে, আমাদের এলাকার এত সুন্দরী একটা মেয়ে, যেই মেয়েটাকে কিনা সবাই পছন্দ করবে, তোমাকে ভালোবাসবে না, তোমাকে পছন্দ করবে না, এরকম মেয়ে কি, এরকম ছেলে কি এই তল্লাতে আসে নাকি? তুমি দেখতে শুনতে এতটাই সুন্দর, এতটাই মায়াবী তোমার চেহারা, যে কেউ তোমাকে ভালোবাসবে। তো এরকম উল্টাপাল্টা কথা বললো না। আসলে সত্যিকার অর্থে মানে সত্যি কথা বলতে কি জানো, আমি তোমার আব্বাকে অনেক ভয় পাই, এবং তিনি তার স্বার্থের জন্য উনি সব কিছুই করতে পারে। আমাকে বলে আমার বাবা কী করবে না করবে এটা আমি জানি না, কিন্তু আমি আপনাকে ভালোবাসি। তো এই বলার পরে তখন আমি দেখলাম যে না, ওর ভালোবাসার শক্তি অনেক বেশি, মানে অনেক কনফিডেন্স, অনেক আত্মবিশ্বাস নিয়ে আমাকে ভালোবেসেছিল। এরপর থেকে আমার রত্নার সাথে আপনার বন্যার সাথে প্রেমের সম্পর্কটা একটু একটু করে সামনের দিকে অতিবাহিত হচ্ছিল। মানে এত পরিমাণের বন্যা আমাকে ভালোবাসে যে আমাকে ছাড়া কোনো কিছুই বুঝে না।
প্রতিটা সময় আমার সাথে ফোনে কথা বলে এবং একইভাবে আমি ওর সাথে ফোনে কথা বলে আমাদের দুজনের মাঝে একটা মিষ্টি মধুর প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে এবং সম্পর্কটা এতটাই গভীর যে ও আমাকে না দেখলে যেন বাঁচি না এবং আমি ওকে না দেখলে বাঁচি না। আমরা মাঝে মাঝে আমাদের সাগর পাড়টা তো সবাই উপভোগ করে দিনের বেলায় অথবা বিকেল বেলায়। আমি আর বন্যা হচ্ছে গভীর রাতে সাগর পাড়ে যেতাম এবং গভীর রাতে সাগর পাড়ে গিয়ে আমরা আমাদের মনের বেদন প্রকাশ করতাম, একজন আরেকজনকে ভালোবাসে আকৃত রাখতাম। আমাদের মাঝে এমনও স্মৃতি আছে যে স্মৃতি কখনো ভোলা যাবে না। আমরা দুজনকে এমন করে ভালোবেসেছি, এই ভালোবাসার গল্প বলে শেষ করা যাবে না। এরকম করে করে হাঁটি পাপা করে সম্পর্কটা সামনের দিকে অতিবাহিত হচ্ছিল। এমন করে যেতে যেতে একটা পর্যায়ে আস্তে আস্তে করে প্রেমের বিষয় তো এগুলো আসলে ধামাচাপা থাকে না, এসব আস্তে আস্তে করে কিন্তু মানুষের কানে কানে পৌঁছে যায়। এমন করতে করতে খবরটা আস্তে আস্তে করে এক কান দুকান হতে হতে অনেকের কানে বিষয়টা পৌঁছে গেল। মানে গ্রামের অনেকেই জেনে গেল যে বন্যার সাথে আমার একটা প্রেমের সম্পর্ক, একটা ভালোবাসার সম্পর্ক চলতেছে। এই বিষয়টা যখন জানাজানি হলো তখন বন্যা একটু মানে ওই সময় তো আসলে চিঠিপত্রের প্রেম ছিল, আপনার মোবাইলের প্রেম না, চিঠিপত্রের প্রেম। আমরা চিঠিপত্রের মাধ্যমে প্রেম করতাম। এমন করতে করতে আমার একটা চিঠি হঠাৎ করে বন্যার বাবার হাতে পড়ে যায়। কীভাবে যেন বন্যার বাবা এই চিঠিটা উদ্ধার করে ফেলে এবং ওই চিঠি নিয়ে উনি একদিন সুন্দর সময়ে আমাদের বাড়িতে আসে। আমাদের বাড়িতে এসে আমার নানাকে ডাকে। মানে আমার নানাকে কিন্তু বন্যার বাবাও অনেকটা সম্মান করতো, কারণ আমার নানা একজন বয়স্ক মানুষ। পরে ডাকার পরে আমার নানারে বললো যে দেখেন আপনার নাতি তো এতিম একটা নাতি, আপনার বাবার ভালোবাসা পায়নি, বাবাকে দেখেও নাই। তো আমি এই ছেলেটার উপরে কোনো অ্যাকশানে যেতে চাই না এবং ও দীর্ঘদিন ধরে আমার সাথে আমার ট্রলার দিয়ে ব্যবসা বাণিজ্য করেছে। ছেলেটা আমার ভালো লাগে, কিন্তু আমার মেয়ের জামাইয়ের হিসাবে কিন্তু আমি এই ছেলেকে দেখি না। তো আপনার নাতি আমার মেয়ের পিছনে খুব কঠিনভাবে লেগেছে এবং আমার মেয়ের কাছে ও চিঠি লিখেছে। তো বিষয়টা আমার কাছে ভালো লাগেনি এবং আমি কোনো একটা অ্যাকশানে যাওয়ার আগে আমি চিন্তা করলাম যেহেতু আপনার নাতি, বিষয়টা আপনাকে আমি জানাই। তো আপনার কাছে অনুরোধ করতেছি আপনি এই বিষয়টা খুব ভালোভাবে দেখেন, কি করবেন না করবেন। যদি এর পরিস্থিতি খারাপের দিকে যায় আমি কিন্তু আরও খারাপ হতে বাধ্য হব। এরকম করে একরকম আমার নানার কাছে আমাকে থ্রেট দিয়ে গেল, আমাকে ধমক দিয়ে গেল। আমাকে ধমক দিয়ে চলে যাওয়ার পরে আমার নানা সেদিন আমার সাথে খুব দুর্ব্যবহার করলো, অনেক খারাপ ব্যবহার করলো। কখনই আমার সাথে এতটা খারাপ ব্যবহার করে নাই। মানে আমাকেও গালাগালি করলো, একইভাবে আমার সূত্র ধরে আমার মাকেও গালাগালি করলো যে আমার মাও এরকম এক নোয়াখালীর লোকের সাথে প্রেম করছে, এক নোয়াখালীর লোককে ভালোবাসছে এবং ওই নোয়াখালীর লোককে ভালোবেসে আমার মা সেই ভালোবাসায় পাগল হয়ে আর বিয়েই করলো না। আমার মা বিয়ে করলো না এবং সবাই আমার মাকে নিয়ে বিভিন্ন ধরনের বাজে কথা, কুরুচিপূর্ণ কথা, এলাকার অনেকে অনেক ধরনের কথাবার্তা আমার আম্মাকে শোনাতো এবং নানাভাবে কথাগুলো হজম করে যেত। কিন্তু আজকে সে আমাকে নিয়েই আবার তদ্রূপ একই কথা সবাই বলতেছে, বা আজকে হচ্ছে বন্যার বাবা এসে বলে গেছে। তো এই নানা খুব মনে কষ্ট পেল এবং আমাকে খুবভাবে শাসাই দিল যে নেক্সট টাইমে যদি এরকম কোনো খবর আমার নানা শুনতে পায় তাহলে আমার নানা নিজের জীবন দিয়ে দিবে। এবং মাও আমাকে ঘরে নিয়ে অনেক বকা দিল যে তুই তোর কারণে আজকে আমাকেও গালি শোনাইলি, কেন তুই প্রেম ভালোবাসা করতে গেলি, দেখিস না এক ভালোবাসার কারণে আমার জীবনটা পুরো নষ্ট হয়ে গেল, তুই এই ভালোবাসার ফাঁদে কেন আবার পা দিলি। মানে আম্মু খুব মোটামুটি অনেকটা রেগে গেলো আমার উপরে, রেগে গিয়ে আমাকে তখন কথাগুলো বললো এবং আম্মুর প্রত্যেকটা কথাই আমি শুনলাম। শোনার পরে আমি তখন আস্তে আস্তে করে নিজেকে গোটাই নিতে শুরু করলাম যে না, এই প্রেম ভালোবাসা এইসবের মধ্যে আমি আর থাকবো না, এসব নিয়ে আমি আর সামনের দিকে যাব না। যেহেতু আমার আম্মা বিষয়টাতে মনে কষ্ট পেয়েছে, আমার নানা বিভিন্ন ধরনের কথা পেয়েছে, আমি তখন একটু চুপ হয়ে গেলাম। কারণ আমি জানি, আমি চিনি বাদশা মিয়াকে, বাদশা মিয়া কতটা খারাপ মানুষ হতে পারে। উনি নিজের স্বার্থের জন্য পারে না এমন কোনো কাজ নাই, উনি নিজের স্বার্থের জন্য সব কিছুই করতে পারে। তো এই লোকটা আমি জানি আমার অনেক ক্ষতি করবে, তো যার জন্য আমি অনেকটাই চুপ হয়ে গেছি। আমি আর এই বিষয়টা নিয়ে কোনো কথা বলি না, একেবারে চুপ হয়ে গেছি। তো এইভাবে সময়টা সামনের দিকে অতিবাহিত হচ্ছে, সময়টা কাটতেছে। সময়টা এইভাবে কাটতে কাটতে কিন্তু ওই মুহূর্তে বর্ণা আমাকে অন্যরকমভাবে ভালোবাসে। বন্যা কোনোভাবে এটা মেনে নিতে পারতেছে না যে বন্যার সাথে আমার সম্পর্ক হবে না বা আমি বন্যার কাছ থেকে দূরে থাকবো, এটাও মানতে পারতেছিল না। 2 থেকে 3 দিন পরে একদিন রাতের বেলায় মধ্যরাতে বন্যা আমাদের বাড়িতে আসছে। আসার পরে আমি যেই খাটে ঘুমাইতাম ওই খাটের জানালার কাছে এসে আমাকে ডাকতেছে। তো ডাকতেছে দেখা আমার আম্মা তো পাশের রুমে ঘুমাইতো, আম্মা তখন সজাগ হয়েছে। আমার সজাগ হওয়ার পরে আম্মা বলতেছে কে রে বাইরে। এই কথা বলার পরে আমার তখন ঘুমটা ভাঙছে। আমি আম্মারে বললাম যে আম্মা কী হয়েছে, এত রাতের বেলায় চিল্লাচিল্লি করতেছো, কী হয়েছে? মা বলে দেখ তো বাইরে কে জানি তোকে ডাকতেছে। এরপর আমি বেরোলাম, বেরোয়ার পর আমি দেখলাম যে আমাদের উঠানের কর্নারের মধ্যে বন্যা একেবারে চোরের মতো দাঁড়ায় আছে। আমার হারিকেন হাতে আমি ওকে দেখার পরে দৌড়ে ওর কাছে গেলাম যে বন্যা তুমি এখানে? ও আমাকে তখন বলতেছে যে তুমি রাতের বেলা আমার সাথে দেখা করতে আসো না কেন, তুমি আমার সাথে কেন দেখা করো না এবং তুমি আমার কাছ থেকে এরকম দূরে কেন থাকতেছো? আমি তো এগুলো সহ্য করতে পারতেছি না, আমার তো কলিজা ছিঁড়ে যাচ্ছে, আমার তো অনেক কষ্ট হচ্ছে। আমি বললাম জানো
তোমার বাবা এসে আমার নানার কাছে আর আমার মায়ের কাছে আমার নামে বিচার দিয়ে গেছে এবং খুব কঠিনভাবে তাদেরকে শাসায় গেছে। যদি নেক্সট টাইম উনি জানতে পারে তোমার সাথে আমার কোনো সম্পর্ক আছে তাহলে উনি আমার অনেক ক্ষতি করে ফেলবে। উনি তখন আমাকে বন্যা তখন আমাকে বলতেছে তুমি না আমাকে ভালোবাসো, তো তুমি যদি আমাকে এতটাই ভালোবাসো তাহলে এই ত্যাগটা কি তুমি আমার জন্য স্বীকার করতে পারবা না? আমার আব্বা তো বকা দিবে, তাতে কী হয়েছে? এরকম করে কথাবার্তা বলার একটা পর্যায়ে আম্মা তখন ঘর থেকে উঠে আসে। ঘর থেকে উঠে এসে আম্মা তখন আমাদেরকে ঘরে ডেকে নেয়, কারণ বাইরে কথা বলতেছি এটা হয়তো বাইরে কেউ দেখে ফেলবে, কোনো লোকজন দেখে ফেলতে পারে, এই ভয়ে আম্মা তখন আমাদেরকে ঘরে ডেকে নেয়। এবং ঘরে ডেকে নিয়ে আম্মা তখন আম্মার গল্পটা বন্যাকে বলে যে তুমি জানো এরকম আমি নোয়াখালীর একটা লোককে ভালোবাসছিলাম, আমাদের এখানে মাছ ধরার জন্য আসছিল, ট্রলারে চাকরি করতে, এই লোকটা আমার এরকম সর্বনাশ করে চলে গেল, এর কোনো সন্ধান আমরা আজও পেলাম না। তো একইভাবে আমার ছেলের জীবনটা এরকম করে নষ্ট না হোক, যার জন্য আমি তোমার কাছে অনুরোধ করি তুমি আমার ছেলের জীবন থেকে সরে যাও, তুমি আমার ছেলেটার এইভাবে আর চালাইও না, আমাদের জীবনটার এইভাবে অতিষ্ঠ করো না। মায়ের কথা শুনে বন্যা তখন কান্নাকাটি শুরু করলো, অজরে কান্না করতেছে, বলতেছে আন্টি আপনি তো জানেন না যে আমি মমিনকে কতটা ভালোবাসি, আমি কিন্তু ওরে না পাইলে বাঁচবো না, আপনি এরকমটা করেন না, আপনি যেভাবে পারেন আমাদের সম্পর্কটা মিলিয়ে দেন। এরকম করে আমার হাতে পায়ে ধরে ও তখন কান্নাকাটি করতেছে। আমার মাও আসলে, আমার মায়ের মনটা অনেক নরম ছিল, অনেক কঠিন মনের মানুষ আমার মা ছিল না, অনেক সফট মাইন্ডের মানুষ ছিল। মাও তখন একটা নরম হয়ে গেল, নরম হয়ে গিয়ে বললে এখন তো অনেক রাত, এত রাতের বেলা এরকম একটা যুবতী মেয়ে ঘরের বাইরে আসা ঠিক না, তুমি একটা কাজ করো, তুমি বাড়িতে চলে যাও, আমি দেখি তোমার আব্বুর সাথে কথা বলি বা এটাকে কী করা যায় আমি এটা আলোচনা করব। এই বলার পরে মা তখন করলো কি বিষয়টা নিয়ে আলোচনা করবে এই কথা বলে বন্যাকে বিদায় করে দিল। এবং বন্যাকে যেদিন বিদায় করলো এর পরের দিনে মা তখন আমাকে নিয়ে বাড়ি থেকে চলে যাবে, কাউকে কোনো কিছু না বলে। আমি তখন বললাম যে মা তুমি যাইবা কই, কোথায় যাবা? মায়ের এক বান্ধবী আছে, উনি চিটাগংয়ে গার্মেন্টসে চাকরি করে, তো আমার মা আমাকে নিয়ে সেই চিটাং চলে যাবে। তা আমি বললাম যে মা এটা কোনো কথা হলো, বন্যারে তুমি কালকে রাতে বললা যে তুমি বন্যার বাবার সাথে কথা বলবা। মা আমাকে বলে আমি বন্যার বাবার সাথে কি কথা বলবো? তোর কি মনে হয় যে বন্যার বাবা এই সম্পর্ক মেনে নেবে? কখনোই তো উনি এই সম্পর্ক মেনে নেবে না, এবং ওনার মতো কঠিন হৃদয়ের মানুষ তো হতেই পারে না। সুতরাং এই বিষয় নিয়ে যতটাই সামনের দিকে অগ্রসর হবি ততটাই কষ্ট পাবি, অ্যান্ড কষ্ট পাওয়ার যে এখান থেকে চলে যাওয়াটা অনেক ভালো, চল আমরা এখান থেকে চলে যাই। মা তখন একেবারে সম্পূর্ণ জোর করে আমাকে কক্সবাজার থেকে নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিল। আমি যখন চট্টগ্রামে যাচ্ছিলাম আমার চোখের পানিগুলো তখন টনমল করতেছে। আমি জানি বন্যা পাগল হয়ে যাবে, বন্যা আমাকে পাগলের মতো ভালোবাসে, ও আমাকে না দেখে থাকতে পারবে না, ও মরে যাবে। আমি প্রচণ্ড রকমের মাকে বলতেছে মা তুমি কাজটা ভালো করতেছো না, মা তোমার কাছে অনুরোধ করে তুমি ফিরে আসো। কিন্তু আমার মা আমার কোনো কথাই শুনল না। আমার কোনো কথাই না শুনে মা তখন একইভাবে আমাকে নিয়ে জোর করে চলে গেল আপনার চট্টগ্রামে। এবং চট্টগ্রামে যাওয়ার পরে আমরা তখন ওখানেই থাকতেছি, ওইখানেই পড়ে আসি। চট্টগ্রামে থাকার অনেক দিন পরে হঠাৎ করে আমার নানাভাই তখন চিঠি লেখে আমার আম্মার কাছে। আমার আম্মা তো নানাভাইকে চিঠি লিখে জানায় যে সেই জায়গায় আসছে, ভালো আছে। একইভাবে আমার নানাভাই তখন আমার আম্মুকে চিঠি লেখে, এবং চিঠিটা পাওয়ার পরে আমার আম্মা জানি কেমন কান্না করতেছে। মাকে কান্না করে দেখে আমার তখন খুব খারাপ লাগলো যে কী ব্যাপার, আম্মু কান্না করতেছে কেন? আমি দেখো মারে বললাম যে মা তুমি কান্না করতেছো কেন, কী হয়েছে আমার কাছে বলো, এরকম করে মন খারাপ কেন করতেছো, কান্না কেন করতেছো, কী হয়েছে বলো। আম্মা তখন আমাকে বলে তুই মনটারে শক্ত কর, তোর একটা খবর শোনায়। আমি ভাবলাম নানু অসুস্থ, মনে হয় নানি মারা গেছে। আমি তখন বললাম যে নানুর কিছু হয়েছে নাকি মা? বলে তোর নানুর কিছু হয় নাই, তবে তুই মনটারে শক্ত কর, একটা খবর শুনলে হয়তো তুই অনেক কষ্ট পাবি। আমি তখন বললাম মা যে এরকম কষ্টই হোক সমস্যা নেই, কী হয়েছে তুমি আমার বলো। মা আমারে বলে বন্যা নাকি আত্মহত্যা করছে। আমি এটা শোনার পরে আমি জাস্ট আমি বললাম যে মা আমি তোমারে বললাম না, আমি তো তোমারে বলছি যে বন্যা আমার এত ভালোবাসে যে বন্যা কিন্তু আমাকে ছাড়া বাঁচবে না, তুমি আমার এইভাবে নিয়ে যাও না। মা বলে মেয়েটা নাকি বিষ খেয়ে সাগরের মধ্যে ঝাঁপ দিয়েছে, ওর বাবার কাছে চিঠি লিখে গেছে যে আমি বিষ খেয়ে সাগরে ঝাঁপ দিব, এবং বিষ খেয়ে ও সাগরে ঝাঁপ দিছে। অ্যান্ড নৌকা ডুবুরি সহ অনেক লোকজন আছে সরকারি, তারা সাগরের তলদেশে অনেকভাবে বন্যার মরাদেহ খোঁজার জন্য চেষ্টা করে, কিন্তু বন্যার কোনো লাশ বা বন্যার কোনো অস্তিত্ব তারা খুঁজে পেল না। অনেক খোঁজাখুঁজি করলেও কিন্তু বন্যার কোনো কিছু পাওয়া গেল না। তো তোর নানা আমাকে চিঠি লিখে বিষয়গুলো জানাইলো। আমি তখন খুব কান্না করতেছি এবং আম্মারে বলতেছি আম্মা আজকে বন্যার মৃত্যুর জন্য আর কেউ দেয় না, বন্যার মৃত্যুর জন্য তুমিই দায়ী, তুমি যদি আমাকে এভাবে জোর করে এখানে নিয়ে না আসতা তাহলে বন্যা মারা যাইতো না। মা আমাকে বলে বন্যা যদি এভাবে আত্মহত্যা করে মারা নাও চাইতো, বন্যাকে ওর বাবা মা মেরে ফেলতো। ওর বাবা মা খুব ডেয়ারিং মানুষ, ওর বাবা মাকে তুই আমার চেয়েও ভালো করে চিনিস না, ওর বাবা মা পারে না এরকম কোনো কাজ নাই। তো যতইভাবে আমি আমার আম্মার সাথে কথা বলার জন্য চেষ্টা করলাম বা আম্মাকে বুঝাইলাম, আম্মা কোনোভাবে আমার কোনো কথা শুনলো না, আমার কোনো কথা মানলো না। আমি তখন আর এখানে থাকবো না, কক্সবাজার চিটাগং আমি আর পড়ে থাকবো না, আমি চলে যাব। আমি মারে বলতেছি যে তুমি কি যাবা, তুমি যদি না যাও তাহলে আমি একাই চলে যাব।
এবার জোর করে মা আমাকে বলছে, তুই এখন যাইস না, এখন এলাকা খুব গরম, হয়তো বাদশাহ মিয়া তোর উপরে একটা অ্যাকশানে যাবে, যেহেতু তোর জন্য মেয়েটা আত্মহত্যা করছে, তুই এখন যাইস না, আমি যাই, তুই তোর খালামার বাসায় থাক, এখানে থাক, আমি যাওয়ার পরে পরিস্থিতি বুঝে তারপরে আমি তোরে যদি চিঠি লিখি তাহলে তুই আসিস। পরে আমার মা বাড়িতে গেলো, বাট আমি তখন আমার মন এতটাই খারাপ যে আমি খাওয়া দাওয়া করতাম না, ঘুমাইতাম না, সারাক্ষণই শুধু চিন্তা করতাম যে বন্যা আমার জন্য চলে গেল। পরে মা যাওয়ার 1 মাস পরে মা তখন আমাকে চিঠি লিখছে, কক্সবাজার যাওয়ার 1 মাস পরে চিঠি লিখছে। চিঠি লেখা বলতেছে, ওনার বান্ধবীকে বলছে যে আমার ছেলেকে পাঠাই দে, আমার ছেলেকে পাঠাই দে। এই কথা বলার পরে আমি তখন আমার আন্টির কাছ থেকে গাড়ি ভাড়া নিলাম এবং গাড়ি ভাড়ার টাকা নিয়ে আমি তখন চলে গেলাম কক্সবাজারে। আসার পরে আমি সর্বপ্রথম আম্মারে বললাম যে আম্মা, বন্যাকে মাটি দিছে কোথায়, বন্যাকে কবর কোথায় দিছে? পরে আপনার সাগরের পাড়েই ওদের একটা কবরস্থান আছে, সাগরের পাড়ে রাস্তা আছে, রাস্তার পাশে কবরস্থান, ওই কবরস্থানে বন্যাকে কবর দিয়েছে। আমার কাছে মনে হয় যেন বন্যা এখানে জীবিত শুয়ে আছে। আমি সেখানে যাওয়ার পরে কবর করতেছি যে বন্যাকে আমি বের করব, এরকম একটা অবস্থা। আমার আম্মা আমারে বলতেছে, পাগলামি করিস না, এরকমভাবে পাগলামি করার কোনো মানে হয় না, আল্লাহকে ডাক, আল্লাহ তাআলা যা করে অবশ্যই বন্দার ভালোর জন্যই করে। বন্যার মৃত্যু হয়তো আল্লাহ এইভাবেই লিখে রেখেছে, যার জন্য এইভাবে মারা গেছে। এরপর থেকে আমি আর ওই বাদশা মিয়ার সামনেও পড়ি না, বাদশা মিয়ার সাথেও খুব একটা কথা বলি না। ইনিও ওনার ব্যবসা বাণিজ্য সব আস্তে আস্তে গোটাই ফেলতেছে, তিনিও এক অন্যরকম, সবাই ওনাকে খারাপভাবে ব্যবহার করতেছে। তো আমি তখন হঠাৎ করে মন যখন খুব খারাপ থাকতো, আমাদের এলাকায় একটা বংশী বাদক একজন লোক ছিল আর কি, উনি বাঁশি বাজাইতো, উনি হিন্দু সম্প্রদায়ের লোক ছিল। তো ওনার কাছ থেকে আমি তখন বাঁশি বাজানো শিখলাম। কে জানি আমাকে বলেছিল যে যদি বাঁশিতে ফু দেওয়া হয়, রাতের বেলায় বাঁশি বাজাইলে নাকি মনের ভিতরে জমে থাকা কষ্টগুলো থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়া যায় রাতের বেলায় বাঁশি বাজাইলে। তো আমি তখন সিদ্ধান্ত নিলাম যে আমি বাঁশি বাজাবো, বাঁশি বাজানো আমি শিখবো। তো আমি তখন ওই হিন্দু লোকটার কাছে বাঁশি বাজানো শিখতাম, প্রতিদিনে যাইতাম। তো তিনি আমাকে খুব ভালো করে বাঁশি বাজানো শিখালো এবং খুব মধুরভাবে আমি বাঁশি বাজাইতে পারি, খুব সুন্দর করে বাঁশি বাজাই। তো এরকম করে বাঁশি বাজাইতে বাজাইতে একটা পর্যায়ে আমি তখন কি করলাম, বেশিরভাগ রাত হয়ে গেলে, ধরেন রাত্র 8টা-9টা বেজে গেছে, এই টাইমে আমি তখন সাগর পাড়ে চলে যেতাম। এবং সাগর পাড়ে চলে যাওয়ার পরে ওখানে একটা ভাঙা নৌকা ছিল, আমার ভাঙা ওই নৌকাটা উৎকরণ অবস্থা ছিল, নৌকার উপরে বসে আমি তখন বাঁশি বাজাইতাম। নৌকার উপরে বসে প্রত্যেক দিন বাঁশি বাজাইতাম এবং মধুর সুরে বাঁশি বাজাইতাম। আমার মনে হতো গহীন সাগরের ওই তলদেশ থেকে আমার ভালোবাসার মানুষ আমার বাঁশির শব্দটা শুনতে পাচ্ছে। সাগরের একটা নিজস্ব ঢেউ আছে, নিজস্ব শব্দ আছে, সাগরের ওই শব্দের সাথে আমার বাঁশির শব্দটা মিশে একাকার হয়ে যেত। এমন মধুর সুরে আমি বাঁশি বাজাতাম যে বাঁশি বাজাতে বাজাতে আমার চোখে জল চলে আসতো, আমি নিজেই কান্না করতাম। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একদিন আপনার মধু পূর্ণিমা ছিল, পূর্ণিমা রাত ছিল। তো পূর্ণিমা রাতে হলে আমি ওই দিন বাঁশি বাজানোর জন্য গেলাম। তো চারিদিকে প্রচুর পরিমাণের আলো জ্বলতেছে, সূর্যটা একেবারে চাঁদের আলোর মতো, চন্দ্রটা একেবারে চাঁদের আলোর মতো সূর্যের আলোর মতো কিরণ ছড়াচ্ছে। খুব ভালো লাগলো, চাঁদের আলোটা যখন সমুদ্রে পড়লো এবং সমুদ্রের ঢেউয়ের সাথে সাথে আলোটা যখন আবার আমার মুখে পড়ে বা আমাদের ওই ভিউটার মধ্যে পড়ে, তখন এই দৃশ্যটা দেখে মনে হয় যেন আমি হারিয়ে যাব। অনেক মনোমুগ্ধকর, দেখার মতো খুব সুন্দর একটা দৃশ্য, আমার খুব ভালো লাগলো। তো ওই দৃশ্যটা উপভোগ করতেছি এবং ওখানে বসে আছি। এইভাবে সময়টা কাটতে কাটতে অনেকটা সময় পাস হয়ে গেল। অ্যান্ড হওয়ার পরে হিমেল বাতাস আমার আস্তেই করে ঘুম চলে আসছে, আমি ঘুমিয়ে গেছি, এই নৌকার মধ্যেই ঘুমিয়ে গেছি। এবং নৌকার মধ্যে যখন ঘুমিয়ে গেছি, একটা পর্যায়ে আমি হঠাৎ করে আমার ভালোবাসার মানুষ বন্যাকে আমি স্বপ্নে দেখলাম। যে স্বপ্নটা থেকে আমি এরকম দেখলাম যে বন্যা সাগর থেকে উঠে আসছে, ওর পুরোটা শরীর ভিজা, একদম পুরোটা শরীর ভিজে আছে, সাগর থেকে উঠে আসছে। উঠে এসে আমাকে বলতেছে যে মমিন, আমি তোমার কাছে অনুরোধ করতেছি, তুমি কখনো বাঁশি বাজানো বন্ধ করো না, তোমার ওই বাঁশির সুরটা আমার কাছে খুব ভালো লাগে এবং আমার কাছে তোমার ওই বাঁশির সুরটা অত্যাধিক ভালো লাগে। তো এই জন্য তুমি বাঁশি বাজানোটা কখনো বন্ধ করো না, এই বাঁশি বাজানোটা আমার খুব ভালো লাগে। এই বলে ও আমার কপালে একটা চুমো দেয়, একটা চুমো দিয়ে ও তখন চলে যায়। আচ্ছা, অবাক করা বিষয় হচ্ছে এইটা, ওর শরীরের অনেক পানি কিন্তু আমার গায়ের মধ্যে লেগে যায়, শরীরের অনেক পানি আমার গায়ের মধ্যে লাগে, গায়ের মধ্যে লাগে এবং ও যখন চলে যায় আমার তখন ঘুমটা ভেঙে যায়। ঘুমটা ভেঙে যাওয়ার পর আমি দেখলাম যে আমার শরীরের বিভিন্ন জায়গায় পানির ফোঁটা পড়ে আছে এবং ওই যে আমার কপালে চুমু দিয়েছি, কপালটা ভিজে আছে পানিতে। তো আমার কাছে মনে হলো যে এটা কোনো স্বপ্ন নয়, এটা সম্পূর্ণ বাস্তব, ও আছে এবং ও এসে আমাকে চুমু দিয়ে গেছে। এই বিষয়টা তখন আমাকে খুবভাবে আমার ভিতরে এক উদ্দীপনার জন্ম দেয় এবং আমি সেদিন একেবারে ফজর পর্যন্ত ওখানে বাঁশি বাজাই এবং আমার কাছে মনে হয় যে বন্যা আমার পাশে বসে আমার বাঁশির শব্দ শুনতেছে। এরকম করে মাঝে মাঝে আমি কী করতাম, ওইখানে বাঁশি বাজাইতাম। তো এভাবে আরও কয়েকদিন পরে আরেকদিন আমি আর ওই রাতটাই কাটতো ওখানে, আমি সারা রাত ওখানে কাটাই দিতাম, একেবারে সারা রাত আমি ওখানে বাঁশি বাজাইতাম, ওইখানে আমি সারা রাত থাকতাম। তো এরকম করে বাঁশি বাজাইতে বাজে আরেকটা দিন আমার এরকম ঘুম চলে আসছে, আমি বাঁশির মধ্যে ঘুমিয়ে গেছি।
ঘুমিয়ে যাওয়ার পরে ওই দিন আমি তাকে পুনরায় আবারও স্বপ্নে দেখলাম যে ও আমার পাশে বসে আছে, এসে আমার মাথাটা হাতায় দিচ্ছে, আমার কপালটা হাতায় দিচ্ছে। আমি তখন বললাম যে বন্যা, আমার তো তোমাকে দেখতে ইচ্ছে করে, আমি তো কখনোই তোমাকে দেখি না, তুমি আমাকে দেখো, আমার বাঁশির শব্দ শোনো, আমার বাঁশির সুর শোনো, তো আমার না তোমাকে দেখতে ইচ্ছে করে, আমি তোমাকে দেখতে চাই। ও আমাকে বলে, তুমি আমাকে দেখতে চাও, তুমি আমাকে দেখতে পাবা, কিন্তু তুমি এটা কারো কাছে বলতে পারবে না, কারো কাছে প্রকাশ করতে পারবে না যে তুমি আমাকে দেখেছো, এটা পৃথিবীর কাউকে বলতে পারবে না, তাহলে আমি তোমার কাছে দেখা দিব বা আমি তোমার সামনে আসবো। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, কবে আসবা? ও আমাকে বললো ঠিক আছে, আগামী দিন রাতের বেলায় আমি আসবো। তবে আমাকে একটা জায়গা দেখাই দিল যে ওই জায়গাটাতেই তুমি আমাকে দেখতে পাবা, একটা জায়গার ঠিকানা দিল যে ওই দিকে তাকাইলে তুমি আমাকে দেখবে, আমি ওখানে বসে আছি, কিন্তু খবরদার এই কথা কিন্তু কারো কাছে বলতে পারবো না, বললে তোমার চরম ক্ষতি হবে। আমি বললাম না না, আমি কারো কাছে বলবো না, তো আমি এটা কারো কাছে বলবো না। এই কথা বলার পরেই দেখা গেল কি যে এর পরের দিন রাতের বেলায় আমি একইভাবে যখন বাঁশি বাজানো যখন আসছি, সেদিন আমি বন্যাকে দেখবো। ওই সময় বন্যা মরে গেছে, প্রায় 1 বছরেরও বেশি সময় হয়ে গেছে। 1 বছর পরে আমি বন্যাকে দেখতে পাবো, আমি তো অনেক বেশি এক্সাইটেড। আমি ওখানে এসে বাঁশি বাজাইতে বাজাইতে আমি বারবার ওই দিকে তাকাচ্ছি। আল্লাহ সাক্ষী, আমি জানি না কেউ বিশ্বাস করবে কিনা, আমি হঠাৎ করে দেখলাম যে পাথরের উপরে বন্যা বসে, যে বন্যা বলছে বসে থাকবে, আমি হঠাৎ করে দেখি যে ওই পাথরের উপরে বন্যা বসে আছে, একটা সাদা কাপড় পরে, একটা সাদা রঙের 3 পিস পরাও বসে আছে। আমি একেবারে মধুর সুর দিকে তাকাইছি এবং আমি তখন বাঁশি বাজানোটা বন্ধ করে দিই। বাঁশি বাজানোটা বন্ধ করে দিয়ে আমি তখন আস্তে আস্তে করে ওই পাথরের দিকে যাচ্ছিলাম। একটা পর্যায়ে ওর হাত উঠিয়ে দিল, হাত উঠে আমাকে ইশারা করলো যে না, আমাকে আসতে মানা করতেছে। আমি তখন আর গেলাম না, ওইখানে দাঁড়াই গেলাম। আমাকে বলছে চলে যাও, এরকম করে পিছনের দিকে যখন হাত ইশারা দিল, আমি তখন পিছনে আবারও আসলাম, আমাকে আবারও ইশারা দিচ্ছে বাঁশি বাজানোর জন্য। আমি তখন পুনরায় আবারও বাঁশি বাজাতে শুরু করলাম। ওই দিনই সারাটা রাত আমি বন্যাকে দেখেছি এবং এর পরের দিনও একইভাবে বাঁশি বাজাতে বাজাতে আমি যখনই পাথরের দিকে তাকাতাম, আমি দেখতাম যে বন্যা ওখানে বসে আছে। অ্যান্ড এমন করে প্রায় অনেক রাত্র বলতে প্রায় প্রতি রাত্রে আমি বন্যাকে দেখতাম যে বন্যা ওখানে বসে থাকে, আমি বাঁশি বাজাই। ওখানে বসে বসে ও আমার বাঁশি বাজানো সুর শুনে, আমি যে বাঁশি বাজাই এটাও শোনে। এরকম করতে করতে আমি আরেকদিন যখন ওর দিকে তাকিয়ে আসি, এমন করতে করতে হঠাৎ করে একটা লোক আসছে আমার পিছন থেকে। আমি কিন্তু লোকটাকে দেখে নেই, ও আমার পিছন থেকে এসে একটা চিৎকার দিছে, মানে খুব জোরে একটা চিৎকার দিছে। এবং চিৎকার দেওয়ার পর আমি তখন হঠাৎ বাঁশি বাজানো বন্ধ করে দিলাম। কিরে, ও চিৎকার করলো কেন? পিছনের দিকে তাকাই দেখি সে খুব ভয় পাইতে আছে। আমি তখন ওই লোকটাকে চিনি, উনি আমাদের এলাকারই, ওনার নাম হচ্ছে বদরুদ্দিন। আমি বললাম কী হয়েছে বদরুদ্দিন ভাই, আপনি এরকম চিল্লাচ্ছেন কেন, কী হয়েছে? পরে আমার বলো ওয়াল্লাহ এটা আমি কী দেখলাম, ওয়াল্লাহ আমি এটা কী দেখলাম। পরে আমি ওনার সাথে যদি চিল্লাইতেছি কী হয়েছে, আপনি চুপ করেন। পরে সে বলতেছে যে ওই পাথরের মধ্যে একটা ভয়ঙ্কর সাপ বসেছিল, মানে একটা ভয়ঙ্কর সাপ আকৃতির, এটা এরকম মানে ফোনা ধরে মাথা উঠে নাকি বসেছিল। তো আমি দেখলাম যে ওইখানে বসে আছে বন্যা, উনি বলে উনি নাকি সাপ দেখছে। এরপরে উনি গিয়ে বিষয়টা কী করলো, মানে এলাকার সবাইকে বলে দিল যে ও ওইখানে বাঁশি বাজায়, মোমিন ওখানে বাঁশি বাজায়, এবং ও যেখানে বাঁশি বাজায় তার সামনেই হচ্ছে পাথরের মধ্যে একটা সাপ বসেছিল। এটা যখন সবাই মিলে জেনে গেল বা বিষয়টা যখন সবাই জানলো, আমার মায়ের কানে খবরটা চলে গেল। ওই দিনে মা কী করলো, আমার সবগুলা বাঁশিকে একসাথে পোড়াই দিল, মানে বাঁশিগুলোকে নিয়ে একসাথে পোড়াই দিল এবং খুব গালাগালি আমাকে করলো যে তোর বয়স হয়েছে, তুই বুইড়া হয়ে গেছিস, বিয়ে করিস না, তুই শাদি করিস না, তুই এরকম করে হচ্ছে এইভাবে তুই ওখানে গিয়ে বসে থাকিস, ওইখানে বাঁশি বাজাস, তুই কেন এরকম করে তোর সময়গুলো নষ্ট করতেছিস, তুই কোনো কাজকাম করিস না কেন, আমি তোকে বিয়ে করাবো। মানে বিয়ে করানোর জন্য মা তখন আমাকে উঠে পড়া লাগছে এবং সন্ধ্যার পরে আমাকে আর ঘর থেকে বেরোইতে দেয় না। সন্ধ্যার পর আমাকে ঘর থেকে বেরোইতে দেখে না, আমাকে ঘরের ভিতর আটকায় রাখে এবং উনি আমাকে বিয়ে করাবে। আমি বললাম যে মা, আমি এখন বিয়ে করবো না, আমার বিয়ে করার বয়স হয়নি, তুমি আমাকে জোর করে কেন বিয়ে করাবা? না, ওনার কথা হচ্ছে উনি আমাকে বিয়ে করাবে। এভাবে আমার সময় কাটতে পারে না, এভাবে আমার জীবন কাটতে পারে না, আমি আমার জীবনকে ওয়েস্ট করতেছি, আমার জীবনকে আমি নষ্ট করতেছি, উনি আমাকে বিয়ে করাই ছাড়বে। আমি অনুরোধ করলাম যে আমি এখন বিয়ে করব না, তোমার কাছে অনুরোধ করতেছি, না উনি আমাকে বিয়ে করাবে। তো একটা পর্যায়ে যখন এরকম করে বিয়ের জন্য প্রেশার দিচ্ছিল, আমি ওনাকে হঠাৎ করে বললাম যে মা, তুমি যে আমাকে বিয়ে করাবো, আমাকে তুমি কেন বিয়ে করাবা? বন্যা তো এখনও বেঁচে আছে। উনি আমাকে বলে এই জন্যই তো বলি তোর মাথা খারাপ হয়ে গেছে, যে মেয়ে মারা গেল আজকে প্রায় 2-3 বছর মতো হয়ে গেছে, এখন তুই বলতেছিস ওই মেয়ে বেঁচে আছে। আমি তখন মারে বললাম যে না মা, বন্যা বেঁচে আছে, আমি বন্যাকে দেখছি। মা বলে তুই কি পাগল হয়ে গেছিস নাকি? আমি বললাম মা শোনো, বন্যা আমাকে বলতে মানা করছে, আমি এই কথাটা কারো কাছে বলি নাই, কিন্তু আজকে যেহেতু তুমি আমার সাথে এরকম পাগলামিয়ে করতেছো, আমাকে তুমি বিয়ে করাই ছাড়, আমার সাথে তুমি এরকম করতেছো, দেন আমি তোমাকে বলতে বাধ্য হচ্ছি আসলেই বন্যা বেঁচে আছে এবং আমি বন্যাকে দেখছি। মা আমাকে বলে তুই কোথায় দেখছিস? আমি বলি যে পাথরের উপরে বদরুদ্দিন ভাই যাকে দেখছে সাপ হিসাবে বসে আছে, এটা সাপ ছিল না, এটা বন্যা ছিল। এবং বন্যাকে আমি একদিন না, দীর্ঘ আজকে অনেক মাস ধরে দেখতেছি, আমি যখন বাঁশি বাজাই বন্যা ওখানে বসে থাকে, আমি অনেক দিন দেখছি। এটা বলে মা একটা চিৎকার দিল, মানে চিৎকার দেওয়ার পরেই আমি জাস্ট মায়ের চিৎকারটা শুনে আমি ওইদিকে দেখতে, মানে হাতটা দিলাম মুখে, দেখলাম যে আমার মুখ থেকে রক্ত বেরোচ্ছে, মানে একদম রক্তে লালা বেরোচ্ছে। আমি যেটা এরকম হাত থেকে মুখটা রক্তটা বের করে চোখে দেখার পর আমি অজ্ঞান হয়ে গেছি। আমার আর কোনো কিছু মনে নেই, আমি ওখানে অজ্ঞান হয়ে গেছি এবং অজ্ঞান হয়ে যাওয়ার পরে আমার আর জ্ঞান আসে নাই।
তো আমার আর জ্ঞান আসে নাই, মানে ওইটুকুই আমার মনে আছে। এরপরে আমার আর কোনো কিছুই মনে নাই, কোনো স্মৃতি বা কোনো মেমোরি আমার কোনো কিছুই মনে নাই। এবং একটা পর্যায়ে আমি মোটামুটি আস্তে আস্তে করে ঠিক হই। একটা পর্যায়ে আমি আস্তে আস্তে করে ঠিক আমি ভালো হই। এবং আমি যখন ভালো হই, ভালো হবার পরে আমি জানতে পারি আমি নাকি দীর্ঘ প্রায় ৮ বৎসরের মতো পাগল ছিলাম। আমার মায়ের মুখে আমি শুনতে পাই আমি ৮ বৎসরের মতো টোটালি পাগল ছিলাম। এই ৮ বৎসর আমি নাকি যেদিন অজ্ঞান হয়ে যাই, এবং অজ্ঞান হয়ে যাওয়ার পরে মা আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে আমার নাকি জ্ঞান ফিরে, এবং জ্ঞান ফিরার পরে আমি নাকি সেখান থেকে বলতেছি যে আমি চলে যাব, বন্যা ওখানে বসে আছে, আমি সাগর পাড়ে যাব, আমি বন্যার কাছে যাব, বন্যা ওখানে বসে আছে। আমার মা তখন আমাকে বলতেছিল যে না, এটা এরকম না, তোর মা আমাকে কবিরাজের কাছে নিয়ে যায়, এবং কবিরাজ নাকি বলে যে আমার বাঁশির সুর শুনে একটা ভয়ঙ্কর পরী। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, বন্যা কিন্তু আমার জন্য মাঝে মাঝে খাবার রেখে যাইতো। মানে ও যে চলে যেত ওই ইয়ার উপরে, আপনার যেই পাথরের উপরে বসে মানে আমার বাঁশির সুর শুতো, ওখানে খাবার রেখে যেত, অনেক ধরনের খাবার। এবং ও যাওয়ার সময় ইশারা দিয়ে আমাকে বলতো খাবারগুলো খাওয়ার জন্য। তা আমি কিন্তু পরে গিয়ে আবার সেই খাবারগুলো খাইতাম। তো ওই কবিরাজ বলতেছিল যে আমাকে নাকি এমন কিছু জিনিস খাওয়ানো হয়েছে যেটার কারণে ওই পরিটা না যতক্ষণ আমাকে ছেড়ে না যাবে আমি ততক্ষণ তাকে ছাড়বো না, মানে আমিও ততক্ষণ পর্যন্ত ওই পরীর কাছ থেকে রক্ষা পাবো না। এবং একদিন 2 দিন নয়, দীর্ঘ 8 বৎসর আমি নাকি, আমাকে বেঁধেও রাখা যেত না। আমার মা আমাকে নিয়ে সাগর পাড়ে বসে থাকতো। আমি নাকি বলতাম যে বন্যা, ওই যে বন্যা দাঁড়ায় আছে, ওই যে বন্যা বসে আছে, এই যে বন্যা আসছে, মা বন্যা সাঁতার কাটতেছে। আমাকে আমার মা ডাক্তার, কবিরাজ আর কোনো কিছুই বাদ রাখে না। বড় বড় কবিরাজের কাছে, বড় বড় ডাক্তারের কাছে আমাকে নিয়ে গেছিলো, বাট কোনো কবিরাজ আমাকে কিছুই করতে পারেনি। এক পর্যন্ত মা সম্পূর্ণ নিরাশ হয়ে আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য, মা তখন আমার ওই সময় কিন্তু আমার নানা নানি আবার দুজনেই মারা যায় এই 8 বছরের ভিতরে। তো আমার মা তখন আমার মামার সাথে মিলে লবণের চাষ করতো। তো লবণের চাষ যেখানে করতো আমার মা ওইখানে আমাকে নিয়ে বসে থাকতো। আমি নাকি বলতাম মা দেখো, ওই যে মা ওই দেখতেছে ওইখানে মানে বন্যা দাঁড়ায় আছে, ওই দেখো মা বন্যা ওখানে বসে আছে। এরকম করে আমি মাকে দেখাইতাম। তো এখন পর্যন্ত আমি যখন ভালো হই আস্তে আস্তে করে, আমি অনেকে দীর্ঘ প্রায় 2 মাসের মতো পুরো গম্ভীর ছিলাম, কোনো কথা বলি নাই। 2 মাস পরে আস্তে আস্তে করে ঠিক হই, এবং ঠিক হওয়ার পর আমি এই বিষয়গুলো জানতে পারি। পরে আমার মা বলতেছে সে আমাকে বিয়ে শাদী করাবে, বিয়ে শাদী করার জন্য। তখন অলরেডি আমার অনেক বয়স হয়ে গেছিলো, এবং এতটাই বয়স হয়ে গিয়েছিলো, এই বয়সে এসে বিয়ে শাদী করা আমার পক্ষে আর সম্ভব হচ্ছিল না। পরে আমার মা অনেক চেষ্টা করলো আমাকে বিয়ে করানোর জন্য, আমি আর বিয়ে করলাম না। ওভাবে আমার জন্য ভালো কোনো পাত্রীর সন্তানও পাইল না। যেহেতু আমি পাগল ছিলাম, উন্মাদ ছিলাম, এজন্য কোনো মেয়েও বা আমাকে বিয়ে করার জন্য রাজি হয়নি। একটা পর্যায়ে এরকম হলো যে আমার মা খুব অসুস্থ হয়ে গেল, এবং আমার আম্মু আমাকে ছেড়ে চলে গেল। আমার মাও আমাকে ছেড়ে চলে গেল, আমার মাও মারা গেল। এবং মা মারা যাওয়ার পরে এই পর্যন্ত আমি আর কোনো বিয়ে শাদী করিনি। আমার বর্তমান বয়স প্রায় 65 বছর, 70-এর কাছাকাছি, এবং যে কোনো সময় হয়তো আমিও মারা যেতে পারি। তো আমি আর বিয়ে শাদী করলাম না। এভাবে আমার নানার কিছু জায়গা সম্পত্তি ছিল, মামার কিছু ছিল, ওইগুলোতে চাষাবাদ আমি এখনও করি। এবং আমার মামার ঘরে সন্তানাদি হয়েছে, মামাতো ভাই বোন আছে, ওরা সবাই বিয়ে শাদী করেছে, ওদের ঘরে নায়নাত করে আছে, ওদেরকে আমি কোলে নিয়ে কোনোভাবে আমার সময় পাস করতেছি। তো বেশ কয়েকদিন ধরে আমি আপনার গল্পগুলো শুনে সাগর পাড়ে বসে বসে, ওই আমরা তো লবণের চাষ করে রাতের বেলায় পাহারাও দিই, তো ওখানে যাই, আর আপনার গল্পগুলো শুনে ভালো লাগলো। তো সেখান থেকে আমার যতটুকু মনে আছে আমার পুরনো স্মৃতিগুলো আমি আমার আমার মামাতো ভাইয়ের ছেলে নাবিল হোসেনের মাধ্যমে আমি আপনাকে কথাগুলো লিখে পাঠালাম, বা নাবিলের মাধ্যমে আপনাকে আমি জানালাম। যদি আপনার মন চায় আপনি আমার গল্পটা প্রচার করবেন, আমি আমার গল্পটা যদি আপনার মুখে শুনতে পাই অনেক ভালো লাগবে। আমি আপনার বাবার বয়সী একজন মানুষ হবো, আমি আপনার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আপনাকে দীর্ঘায়িত করুক, আর আপনিও আমার জন্য বা আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমি তো গল্পটা পড়লাম এবং আপনাদেরকে শোনালাম, তবে গল্প শেষে একটা কথাই বলি, আমাদের এই পৃথিবীতে বেশিরভাগ নয়, প্রায় সব মানুষগুলোই কল্পনাতেই সুখী। আমরা একটা জিনিস যখন আমরা নিজের চোখে দেখি, বা একটা সংসার আমরা যখন কারোর সাথে করি, সংসার জীবনে না আমরা যতটা সুখী হই বা যতটা আনন্দিত হই, তার সাথে সংসার করব এই জিনিসটা নিয়ে ড্রিম দেখতে, স্বপ্ন দেখতে আমরা আরও বেশি খুশি থাকি। স্বপ্নের রাজ্যে আমরা পৃথিবীর প্রত্যেকটা মানুষই সুখী। তো আমি এই কথা এই মানুষ বলেছে, মমিনুল ইসলাম সাহেব, তিনি যে জিনিসটা দেখেছে বা যেটা বলেছে, তাকে তার পরিশেষে কবিরাজ বা হুজুরা বলল যে কোনো এক পরী তার বাঁশির শব্দ শুনে পাগল হয়ে যাচ্ছিল, যারা অনেকেই বলে যে মৎস্যকন্যা বা এরকম সামথিং কিছু হবে। তো এইটা অদৃশ্য কোনো একটা রূপে তার কাছে আসে, এবং ওই পরীটা কিন্তু জানতো যে তার একটা দুর্বলতা আছে, সে কেন সাগর পাড়ে বাঁশি বাজায়, কারণ সেই সাগর পাড়ে তার ভালোবাসার মানুষ বন্যা বিষ খেয়ে ঝাঁপ দিয়ে মারা গেছে, এবং বন্যার লাশও পাওয়া যায়নি। তো এই জন্যই মমিন ওখানে বাঁশি বাজাইতো, এবং সেই সুযোগটা নিয়েই
ওই পরি বলি বা যেটাই বলি না কেন সেটা মমিনের কাছে আসতো এবং তার ভালোবাসার মানুষের রূপেই তার কাছে দেখা দিত, যে জন্যই হয়তো তার এরকম করে সময়টা কেটেছে। এবং একটা পর্যায়ে এটা বলে দিয়েছে, তুমি যে আমাকে দেখো এটা কারোর কাছে বলো না, বললে তোমার ক্ষতি হবে। এরপরেও মমিন হয়তো বিষয়টা তার মাকে বলেছে এবং তার জন্যই হয়তো সে দীর্ঘ 8 বছর যাবৎ সম্পূর্ণ পাগল ছিল এবং 8 বছরের কোনো মেমোরি তার মনে নাই। এখন তার মাও বেঁচে নেয়, তবে তার মায়ের মুখে সে যতটুকু শুনেছিল সে বেশিরভাগ সময় সাগর পাড়ে বসে থাকতো এবং বিভিন্ন রূপে সে তাকে নাকি দেখতো এবং তার মাকে বলতো যে মা ওই দেখো ওইখানে এরকম এটা পরে বসে আছে, ওইটা পরে বসে আছে, আমি ওকে দেখতে পাচ্ছি। যাই হোক, সবশেষ তিনি বিয়ে করেনি, এখন পর্যন্ত বেঁচে আছে। আল্লাহ তাকে আরও বেশি সময় ধরে আমাদের সাথে রাখুক, আমি আল্লাহর কাছে দোয়া করি। তিনি একদম মানে বয়স্ক একজন দেখলে আপনি বিশ্বাস করেন না, দাঁড়িয়ে আছে এ পর্যন্ত, সাদা ধবধবে দাড়ি এবং খুব ধর্মীয় একজন মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে রোজা রাখে। যাই হোক, গল্প আপনার কাছে কেমন লেগেছে এবং এই গল্প নিয়ে যদি আপনার কোনো মন্তব্য বা কথাবার্তা থেকে থাকে আপনি কমেন্ট বক্সে লিখবেন। আমাদের মমিন ভাই আমার বাবার বয়স্ক লোক, তিনি আপনাদের কমেন্ট দেখে হয়তো আনন্দিত হবে এবং ধন্যবাদ জানাচ্ছি স্পেশালি তার নাবিল হোসেনকে, তার হচ্ছে মামাতো ভাইয়ের ছেলে নাবিল আমাকে এই গল্পটা লিখে পাঠিয়েছে। নাবিলকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই সুস্থ থাকার প্রত্যাশা আমি আপনার আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে আমার দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।